হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা মন্দির। বিদ্যা মন্দিরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আবার নিয়ে এসেছি আজকে আমাদের ইংলিশ ফাউন্ডেশন ক্লাস। সত্যি বলতে দুটো দিন আমার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আমাদের কোনো ক্লাস আসেনি। তার জন্য এক্সট্রিমলি সরি। যদিও আমাদের ইংলিশ ফাউন্ডেশনের আমরা প্রথম পার্টটুকু কমপ্লিট করেছি, মেনলি বেসিক ক্লাস আমাদের কমপ্লিট। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাডভান্স ক্লাস, ইংলিশের অ্যাডভান্স ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। এর আগে আমরা বেসিকটা পুরো কমপ্লিট করে নিয়েছিলাম। এতদিন তুমি যা পড়েছো ততটা ন্যাচারালি কেউ পড়ায় না। সবাই আজকে যেখান থেকে শুরু হবে, তুমি যদি আজকের ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবে যে এবার তুমি যদি আগে কোথাও পড়ে থাকো তখন এবার বুঝতে পারবে যে কোথাও চিনতে পারছো তুমি ব্যাপারগুলোকে। কারণ এতক্ষণ আমি যা পড়াচ্ছিলাম সেগুলো একদম বেসিক ক্লাস, আমাদের 1 2 3 4 পড়ার জিনিস। যদিও আমি জানি যে আমরা যেহেতু প্রত্যেকে বাঙালি স্টুডেন্ট, তো বাঙালিদের কাছে ইংলিশটা একটা বড় চ্যালেঞ্জিং সাবজেক্ট। তো তার জন্য আমি একদম শুরুর থেকে শুরু করেছিলাম যাতে কারোর কোনো সমস্যা না হয়। তো আজকে থেকে যাচ্ছি আমরা অ্যাডভান্সে। আমরা নাউন পড়ছিলাম, আজকেও আমাদের নাউন ক্লাস। অ্যাকচুয়ালি নাউনের এতক্ষণ যা পড়েছি সেগুলো ন্যাচারালি কেউ পড়ায় না, তবে আমি পড়িয়েছি কারণ তোমাদের হাত ধরে চলার চেষ্টা করেছি আমি প্রথম থেকে। তো আজকে থেকে অ্যাডভান্সের দিকে যাই। তো যাওয়ার আগে আমি একবার আমাদের ক্লাসের রুটিনটা দেখিয়ে দিই। আমাদের ক্লাসের রুটিন হলো প্রতিদিন সকাল 8টার সময় আমাদের জিকে ক্লাস হচ্ছে, সোম থেকে শনি। আর রবিবার দিন 100 নম্বরের এটা পিওয়াইকিউ চলছে, আপাতত পিওয়াইকিউ চলছে, এনটিপিসি পিওয়াইকিউ চলছে। যেহেতু এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা সামনে পরীক্ষা আছে, ওর জন্য পিওয়াইকিউ চলছে। আর এই জিকেগুলো প্রত্যেক দিনের জিকে আমাদের অ্যাডভান্স জিকে হচ্ছে, ঠিক আছে, যাতে এনটিপিসিটা তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়। ঠিক আছে, আমরা কোনো কোশ্চেন লেভেল দেখবে, তুমি লেভেল দেখে তারপরে কোশ্চেনের উপরে বিচার করবে। প্রত্যেকটা কোশ্চেন আমাদের লেভেলের কোশ্চেন থাকে। সাথে আমাদের রাত 8টার সময় জিওগ্রাফি ফাউন্ডেশন চলছে একদিন, ইংলিশ ফাউন্ডেশন চলছে একদিন। আমরা এরকম করতে করতে প্রত্যেকটা সাবজেক্টের ফাউন্ডেশন কমপ্লিট করব। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের ফাউন্ডেশন আমরা এখানেই এই চ্যানেলে রাত 8টার সময়তেই কমপ্লিট করব। তুমি ধরে রাখো, তুমি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, প্রতিদিন রাত 8টার সময় তোমাকে ক্লাসে আসতে হবে, প্রত্যেক দিন তোমাকে ক্লাস করতে হবে, এটা মাথায় রাখতে হবে। প্রতিদিন ক্লাস না করলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না যে ক্লাসে আমাদের চ্যানেলে কী কী ক্লাস হচ্ছে, কী হচ্ছে না। আর একটা কথা যেটা উল্লেখ্য বলে দিই, যে এই ক্লাসগুলো সমস্ত পুরো ফ্রিতে, শুধু ক্লাস নয়, এই পুরো রুটিনটা জানিয়ে এসেছি, এগুলো পুরো আমাদের ফ্রি ব্যাচের রুটিন। এই পুরো বিদ্যা মন্দির চ্যানেলে আমরা পুরো একটা ফ্রি ব্যাচ লঞ্চ করেছি। সেই ব্যাচের মধ্যে আমরা সকাল 8টায় জিকে করাচ্ছি, রাত 8টায় আমরা ফাউন্ডেশন করাচ্ছি। সাথে সাথে আমরা 3টে মক নিচ্ছি, ডেলি ফ্রিতে 3টে করে মক নিই। দুপুর 12টার সময় আমাদের ম্যাথ জিআই মক থাকে। রবিবার দিন দুপুর 12টায় ফুল মক থাকে, 100 নম্বরের একটা ফুল মক থাকে। এটা আপাতত এনটিপিসি রিলেটেড হচ্ছে, ঠিক আছে, এটা আপাতত এনটিপিসি রিলেটেড হচ্ছে। এরপর এনটিপিসির পরীক্ষা যখন হয়ে যাবে, সামনে কেপি মেন্স আছে, কেপি মেন্স রিলেটেড দেবো। যখন যে পরীক্ষা আসবে সেই পরীক্ষা রিলেটেড দুপুর 12টার সময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে উল্লেখ্য, এগুলো কিন্তু এই মকগুলো আমাদের টেলিগ্রাম হয়। যেহেতু ইউটিউবে তো এইভাবে মক নেওয়া যায় না, ইউটিউবে মক নিতে হলে আমাকে একটা করে কোশ্চেন আনতে হবে, তোমরা অ্যান্সার করবে, তারপর আমাকে অপেক্ষা করতে হবে, ওরকম করে অনেক লেট হয়ে যায়। আমি মকের পুরো কোশ্চেনগুলো তোমাদের টেলিগ্রামে দিয়ে দিই, তুমি সেখান থেকে গিয়ে অ্যান্সার করবে। অ্যান্সার করলে তুমি ওখান থেকে নিজের স্কোর থেকে শুরু করে সব কিছু তুমি ওখানে দেখতে পাবে যে তুমি কত পেলে না পেলে। ঠিক আছে, টেলিগ্রামে যাও, টেলিগ্রামে জয়েন করো, তাহলে তুমি মক দিতে পারবে। আর সন্ধ্যে 6টার সময় আমাদের রেগুলার জিকে মক টেস্ট হচ্ছে। এটা রবিবার দিন হয় না, কিন্তু আপাতত রবিবার দিন, এতদিন রবিবারে হতো না, কিন্তু যেহেতু এখন সামনে এনটিপিসি পরীক্ষা আছে তাই এটা রবিবারেও হচ্ছে কিন্তু। ঠিক আছে, সাথে রাত 10টার সময় আমাদের ইংলিশ মক হচ্ছে। এইটা রবিবারে এখন হচ্ছে না, এটা রবিবারে হচ্ছে না, এটা ইংলিশ মক, যেহেতু এনটিপিসিতে ইংলিশ নেই, ইংলিশ মকটা সোম থেকে শনি হচ্ছে রাত 10টার সময়। আর আমাদের তাহলে কি বললাম, আমাদের মক টেস্টগুলো হয় কোথায়? মক টেস্টগুলো হয় আমাদের এই 3টে মক, 12টা 6টা 10টায় 3টে মক হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে টেলিগ্রামে জয়েন করবে। আর সেখানে গেলে তুমি মকগুলোকে দাও। মকগুলো না দিলে তুমি বুঝতে পারো না তোমার পড়ায় কতটা উপকার হচ্ছে, তুমি নিজেও বুঝতে পারো না মক না দিলে। রেগুলার মক দাও, ফ্রিতে। এত মক ফ্রিতে, মানুষ মক দেওয়ার জন্য কত টাকা খরচা করে, এখানে সাবস্ক্রিপশান নেয়, ওখানে সাবস্ক্রিপশান নেয়, তারপরে বিভিন্ন রকমের বই কেনে, প্র্যাকটিস সেটের বই কেনে, সেখান থেকে মক দেয়। তোমাদের ফ্রিতে এত মক দেওয়া আছে, তোমরা তাতেও খুশি নও, আবার কত দেবো বলো ফ্রিতে? ওর যথেষ্ট, ফ্রিতে যথেষ্ট, আমরা যা প্রোভাইড করছি ফ্রিতে যথেষ্ট। ঠিক আছে, চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের দিকে যাই। আমাদের ক্লাসের আজকের টপিক হলো আমাদের নাউনের অ্যাডভান্স টপিক। আচ্ছা, নাউনের অ্যাডভান্স টপিক বলতে কি, আমরা একটুখানি রিকল করে দিই, এর আগে আমরা নাউনটাকে কীভাবে পড়েছিলাম, কেমনভাবে নাউনটাকে পড়েছিলাম সেটা একবার বলে দিই। আমি বলেছিলাম নাউন দু রকম, আমি ছোটো করে শর্টে লিখছি, একটু বুঝে নেবে। এখানে এন নাউন ধরে নাও, নাউন দু রকমের পড়িয়েছিলাম আমি এখানে। ঠিক আছে, প্রথমটা পড়িয়েছিলাম আমি, একটা হলো কাউন্টেবল, একটা হলো আনকাউন্টেবল। ঠিক আছে, এরকম করে লিখছি, একটু বুঝে নেবে। আনকাউন্টেবল, কাউন্টেবলের মধ্যে কী কী ছিল? আমাদের কমন নাউন ছিল, আমাদের প্রপার নাউন ছিল, আমাদের কালেক্টিভ নাউন ছিল, আমাদের সিপিসি ছিল, আমাদের
কাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবলের মধ্যে ছিল আমাদের ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা প্রত্যেকটা নাউনকে এখানে বেসিক কমপ্লিট করে নিচ্ছি, প্রত্যেকটা নাউনের বেসিক আমাদের কমপ্লিট, ঠিক আছে। আমরা বেসিক নয়, খুব সুন্দর করে বুঝি, শুধু বেসিকটা তো কমপ্লিট, আর সাথে আমরা খুব সুন্দর করে বুঝেছি প্রত্যেকটা নাউনকে, যে মানে তাদের পুরো তাদেরকে ভেঙে চুরে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কমেন্টের রেসপন্সও ঠিকঠাক আছে, এমন কেউ নেই যে বলোনি স্যার আমি বুঝতে পারিনি। সেটা দেখে আমার খুব ভালো লেগেছে যে তোমরা খুব ভালো বুঝছো। তোমরা বুঝলেই আমার সাকসেস, বুঝতে পারলে আমার সাকসেস কোথায়, যে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে এখন এবার কী পড়বো আমরা, যখন আমি আবার নাউনই পড়বো, নাউনের এবার কী পড়বো, অ্যাডভান্সটা পড়বো। অ্যাডভান্স মানে যে নাউনকে আমরা, এই দেখো প্রপার্টিস অফ নাউন এখানে দেওয়া রয়েছে। এক সেকেন্ড আমি কালিটা চেঞ্জ করিনি, নাহলে দেখতে পাবে না। দেখো প্রপার্টিস অফ নাউন দেওয়া রয়েছে। প্রপার্টিসের মধ্যে কী কী পড়ে, নাউনকে মেনলি আমরা 4 ভাগে ভাগ করি। একটা হলো নাম্বার অফ নাউন, যেটাকে আমরা নাউন নাম্বার বলি। একটা হলো জেন্ডার অফ নাউন, যেটাকে নাউন জেন্ডার বলি। একটা কেস অফ নাউন, যেটাকে নাউন কেস বলি। এটা হলো পার্সন অফ নাউন, যেটাকে নাউন পার্সন বলি। মেনলি আমরা 4টেকে ভাগে ভাগ করি। একটা হলো নাউন নাম্বার, নাউন পার্সন, নাউন জেন্ডার, নাউন কেস। এবার নাউন নাম্বার, নাউন পার্সন মানে এগুলো কেন প্রয়োজন হয়, সেগুলো সবার আগে জানতে হবে প্রয়োজন কেন হচ্ছে। প্রয়োজন এই কারণে হচ্ছে, কারণ যখন আমরা নাউনের পরিবর্তে যখন কোনো প্রোনাউন বসাচ্ছি, যখন কোনো প্রোনাউনকে ইউজ করছি, অবভিয়াসলি নাউনের পরিবর্তে তো প্রোনাউন বসি। যেমন আমি যদি বলি যে রাম ইজ এ গুড বয়, তারপরে যদি আমি মানে একটা ধরো কোনো প্যারাগ্রাফ লিখছি, সেখানে যদি লিখলাম যে রাম ইজ এ গুড বয়, তারপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে যদি লিখি যে রাম ইট অ্যাপেল, রাম ইটস অ্যাপেল, এরকম যদি লিখি, ঠিক আছে, তো সেটা তো ভুল হবে। তখন কী লিখতে হবে, হি ইটস অ্যাপেল, এরকমভাবে লিখতে হবে। তো মানে এই হিটা ব্যবহার করলাম, হিটা কেন ব্যবহার করলাম, কী করতে ব্যবহার করলাম, তার জন্য আমাকে জানতে হবে যে মানে হি কেন ব্যবহার হচ্ছে। যে রামের ক্ষেত্রে হি ব্যবহার হচ্ছে, আমি যদি পূজা বলি তখন সি ব্যবহার হচ্ছে। এই যে হি ব্যবহার হচ্ছে, কোথাও সি ব্যবহার হচ্ছে, কোথাও ইট ব্যবহার হচ্ছে। মানে ব্যবহার তো বিভিন্ন হবে, এক একটা জিনিসের ক্ষেত্রে আমরা এক এক জিনিস ব্যবহার করি। হি ব্যবহার করি, সি ব্যবহার করি, ইট ব্যবহার করি। তো হি, সি, ইট কেন ব্যবহার করি, ব্যবহার করার জন্য মানে ব্যবহার করতে গেলে আমাকে সবার আগে জানতে হবে নাউন নাম্বার কাকে বলে, নাউন জেন্ডার কাকে বলে, নাউন কেস কাকে বলে, নাউন পার্সন কাকে বলে, ঠিক আছে। এই 4টে জিনিসকে জানলে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে কোথায় আমরা কি ব্যবহার করব, কোথায় আমরা হি ব্যবহার করব, কোথায় আমরা সি ব্যবহার করব। দেখো অ্যাকচুয়ালি রাম হলে হি হয়, পূজা হলে সি হয়। এই ছোটো ছোটো ব্যাপার এগুলো আমরা সবাই জানি। কারণ ছেলে বোঝালে আমরা হি ব্যবহার করি, মেয়ে বোঝালে সি ব্যবহার করি, কোনো বস্তু বোঝালে আমরা ইট ব্যবহার করি। এগুলো তো আমরা ছোটোবেলা থেকেই পড়েছি, ছোটোবেলা থেকেই জানি। কিন্তু আমার বোঝানোর টপিক এটা না। আমি যেহেতু বলেছি আজকে থেকে অ্যাডভান্স ক্লাস শুরু হচ্ছে, অ্যাডভান্স মানে অবভিয়াসলি অ্যাডভান্সই হবে। ক্লাসটা শুধু দেখতে যাও, মানে শুধু দেখো ক্লাসটা তোমরা, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার যে নাউন নাম্বার, নাউন জেন্ডার, নাউন কেস, নাউন পার্সন, এই 4টে আছে নাউনের প্রপার্টিসের 4টে, ঠিক আছে। তারপরে এখানে আমি ডেসক্রাইব করে বলেছি যে মানে ম্যাসকুলিন জেন্ডার কাকে বলে, ফেমিনাইন জেন্ডার কাকে বলে, কমন জেন্ডার কাকে বলে, নিউট্রাল জেন্ডার কাকে বলে। জেন্ডারের মধ্যে 4টে ভাগ আছে। মানে প্রথমে তার আগে আমার বলা উচিত ছিল, আমরা বলে দিই, আমরা প্রথম শুরু করছি নাউন জেন্ডার। দেখো এখানে যে 4টে ছিল তার মধ্যে আমরা প্রথম শুরু করছি নাউন জেন্ডারটাকে, ঠিক আছে। দেখো তোমার মনে হতে পারে স্যার নাউন নাম্বার আগে কেন পড়াচ্ছেন না, তারপরে নাউন কেস আগে কেন পড়াচ্ছেন না, নাউন পার্সন আগে কেন পড়াচ্ছেন না, তোমার মনে হতে পারে। দেখো আমি পড়াবো আমার মতো করে, তুমি অন্য জায়গায় যেখানে পড়ে থাকবে সেখানে হয়তো নাউন নাম্বার তোমাকে আগে পড়াতে পারে, তোমাকে নাউন পার্সনও আগে পড়াতে পারে। তো আমার কাছে পড়ছো, আমার মতো করে পড়ো, আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি চাইবো আমি কি বললাম যে আমার সাকসেস তোমাদের বোঝানো, তোমরা ভালো বুঝতে পারলে আমি সাকসেস পাবো। আর আমার কোথাও মনে হয় যে নাউন জেন্ডার দিয়ে যদি আমরা শুরু করি তোমার বুঝতে সুবিধা হবে, কারণ জেন্ডারের উপরে নির্ভর করে তো আমরা হিসি বসাচ্ছিলাম না, তার জন্যই প্রথমে আমি নাউন জেন্ডারটা শুরু করলাম। তো নাউন জেন্ডারের এখানে দেখো এই ক্লাসটা অনেক কদিন চলবে, একদিন মানে নাউনের এই প্রপার্টিস 1-2 দিনে শেষ হওয়ার নয়, অনেক দিন সময় লাগবে। অ্যাডভান্স ক্লাস বুঝতে হবে, আর আমি খুব ধীরে ধীরে খুব আস্তে আস্তে করাবো। একদিনে মানে আজকে দেখবে তুমি অল্প, এই যেখানে দেখতে পাচ্ছ আমাদের পেজ সংখ্যা রয়েছে মাত্র 14টা পেজ নিয়ে এসেছি। 14টা পেজের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, মানে আমার অ্যাডভার্টাইজমেন্ট তো না, মানে আমাদের ক্লাসের অ্যানাউন্সমেন্টগুলো আছে যেগুলো রুটিন ফুটিং। তো বাকি পেজ তোমার পড়াশোনার ব্যাপার রয়েছে। তো এই অল্প কটা পেজের জন্য যে মানে অল্প কটা তুমি মনে হবে যে এইটুকু পড়লাম, ব্যাপারটা এইটুকু পড়া না, তুমি দেখবে যে কতটা পড়লাম ব্যাপার না, কতটা শিখলাম সেটা ব্যাপার। তোমাকে আস্তে আস্তে, আমার উদ্দেশ্য তোমাকে আস্তে আস্তে নিয়ে যাবো। তবে হ্যাঁ, আমি চেষ্টা করব সামনে কেপি মেন্সের আগে কিছুটা এমন কিছু করিয়ে দেওয়া যাতে তোমরা 10-এ 8-9 তো করে আসতেই পারো, এটা আমার টার্গেট থাকবে। তবে অল্প দিনে শেষ হওয়ার তো না, ইংলিশটা অনেক দিন। নেক্সট যারা একদম বিগনার রয়েছে, যারা একদম নতুন স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য খুব ভালো, তারা একদম ভালোভাবে শিখতে পারবে। তোমরা সামনে যে ফর্ম বেরোবে, চিন্তা করো না, ভোট তো বেরিয়ে গেছে, তো রেজাল্টটা বেরোক, তারপরেই গাদা ফর্ম বেরোবে, এক গাদা ফর্ম আসবে, একদম চিন্তার কিচ্ছু নেই। নতুন ফর্ম বেরোবে, ফর্ম থেকে শুরু করে সব হবে,
একবার শুধু রেজাল্টটা আউট হতে দাও, তারপরে দেখো কী কী হয়, ঠিক আছে? তো সবাই মানে মোটামুটিভাবে মেন্টালি ফিজিক্যালি দুরকমই প্রিপেয়ার হয়ে যাও, ঠিক আছে? যাদের সামনে কেপির দৌড়াচ্ছে তারা ফিজিক্যালি প্রিপেয়ার হবে, আর যাদের সামনে পরীক্ষা তারা মেন্টালি প্রিপেয়ার হবে, দুরকমভাবে প্রিপেয়ার হয়ে যাও যে ভোট কমপ্লিট, ঠিক আছে? চলো তাহলে আমরা নাউন জেন্ডারটা শুরু করি। আচ্ছা, নাউন জেন্ডার শুরু করতে গিয়ে আমি এখানে একটা চার্ট এনেছিলাম নাউন জেন্ডারের, যে নাউন জেন্ডারের মধ্যে কত রকম হতে পারে। একটা হলো ম্যাসকুলিন জেন্ডার হতে পারে। ম্যাসকুলিন জেন্ডার মানে কি? আচ্ছা, অ্যাকচুয়ালি ম্যাসকুলিন জেন্ডার ফেন্ডারগুলোকে উল্লেখ করলে না তোমার জন্য অসুবিধা হবে। এই ম্যাসকুলিন জেন্ডারকে আমরা মেল বলি, ঠিক আছে? আচ্ছা, ফেমিনাইন জেন্ডারকে আমরা ফিমেল বলি, আমি এগুলো লিখে দিই, ঠিক আছে? আর কমন জেন্ডারকে কমন জেন্ডারই বলি, আর নিউট্রা জেন্ডারকে নিউট্রা জেন্ডারই বলি, ঠিক আছে? এই দুটোর কোনো ফারাক নেই, এই দুটোকে আমি বলে দিলাম। মানে ম্যাসকুলিন মানে আমরা বলি মানে কি, আমরা নিজেদের বোঝার সুবিধার্থে পড়ার সুবিধার্থে মেল আর ফিমেল বলি। মেল মানে ছেলে, ফিমেল মানে মেয়ে, এইটুকু তো সবাই বোঝা আশা করি। তার জন্য আমি মেল আর ফিমেলই বেশি ব্যবহার করব। আমার কথাতে মেল আর ফিমেলটা বেশি পাবে, আমি বারবার ওই ম্যাসকুলিন ফেমিনাইন এগুলো বলতে যাব না, কারণ এগুলো মানে গ্রামাটিক শব্দ, এসব শব্দ আমাদের যদিও প্রয়োজন খুব বেশি হয় না। হ্যাঁ, এইটুকু তো মাথায় থাকবে যে মেল থেকে ম্যাসকুলিন, ফিমেল থেকে ফেমিনাইন, এটুকু তো সবার এমনি মাথায় থাকবে, এগুলো বারবার আমি উল্লেখ করব না। আর এখানে কি বলেছে না বলেছে, এখানে অনেক কিছু বলেছে, তো এই বলাগুলো তোমরা একটু দেখে নিও। আমি এখানে তোমাদের পড়ে সময় নষ্ট করব না, আর আমি পড়বো, অবশ্যই পড়বো। যখন তোমাদেরকে বোঝাবো, বোঝানোর শেষে আমি এগুলো পড়ে বুঝিয়ে দেবো যে আমি ঠিকঠাক বললাম, কতটা ঠিক বললাম, কেন বললাম, তখন এগুলো বুঝিয়ে দেবো। এগুলো তোমরা একটু, যখন আমি পিডিএফটা দেবো টেলিগ্রামে, তুমি টেলিগ্রামে জয়েন হয়ে যাও অবশ্যই, এই পিডিএফগুলো টেলিগ্রামে দেওয়া হয়, তো ওখান থেকে তুমি এগুলো তখন তুমি নিজে পড়ে নেবে, ঠিক আছে? আমি এগুলোকে তোমাদের বুঝিয়ে দিই, তারপরে পড়লে তোমাদের ভালো বুঝতে সুবিধা হবে। এখন আগে থেকে এগুলো পড়ালে তুমি কিছু বুঝতে পারবে না। চলো তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। আচ্ছা, প্রথমে আছে যে, আচ্ছা সবার প্রথমে বলো যে এখানে মেল ফিমেল পরে বুঝবো, মেল ফিমেল আমি পরে বুঝবো, আমি সবার আগে বুঝবো যে জেন্ডার কাকে বলে। মেল ফিমেল এগুলো তো জেন্ডারের মধ্যে পড়ে। জেন্ডার শব্দটা কীভাবে এসছে? জেন্ডার শব্দ এসছে জিন থেকে। তোমরা সবাই জিন জানো, সবাই বায়োলজি পড়েছো আশা করি। সবাই বায়োলজি পড়লে তোমরা সবাই জানো যে আমাদের যে কোষ থাকে, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, জানো তো? সবাই তো জানো যে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসের মধ্যে তো আমাদের ডিএনএ থাকে, তার মধ্যে থাকে আমাদের জিন, তাই তো? তার মধ্যে আমাদের জিন থাকে। ডিএনএ তো আমাদের তথ্য নিয়ে যায়, এক পুরুষ থেকে সামনের পুরুষের ডিএনএ তো আমাদের তথ্য বহন করে। এগুলো বায়োলজির ক্লাস, তো বায়োলজির ক্লাস আমি নিজেও করাবো তোমাদেরকে, শেষ হোক জিওগ্রাফি, মানে যে কোনো একটা শেষ হবে, তারপরেই অন্য একটা টপিক ধরবো, সমস্ত ফাউন্ডেশনে আমি করিয়ে দেবো, চাপ নেই। তো জিন থেকে এসে জেন্ডার। জিন কথার অর্থ হলো যে মানে মেনলি জেন্ডার কত রকম হতে পারে, তোমার মতে জেন্ডার কত রকম হতে পারে? ন্যাচারালি জেন্ডার দু রকম হতে পারে আমাদের। মানে আমি যদি মানব শরীরকে বলি, মানব শরীরে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে, তাই তো? টোটাল ক্রোমোজোম থাকে 23 জোড়া কিন্তু। আচ্ছা, আমি সংখ্যায় লিখি, সেটা সব থেকে ভালো হবে সংখ্যায় লিখলে। তাহলে 23 জোড়া মানে কটা? 46টা ক্রোমোজোম থাকে। 46টা ক্রোমোজোম থাকে, তার মধ্যে দুটো থাকে হলো, মানে মেনলি 46টা ক্রোমোজোম থাকে, তার মধ্যে অলোজোম থাকে আর অটোজোম থাকে। অলোজোম থাকে হলো আমার অটোজোম থাকে আমার দুটো, বাকি আমার অলোজোম থাকে, ঠিক আছে? তো এবার এগুলো সব বায়োলজির পার্ট। বায়োলজির ক্লাস আমি করাচ্ছি না যেহেতু, তো বায়োলজিতে বলবো না, আর তোমরা আমার থেকে ভালো জানবে হয়তো বায়োলজির ব্যাপারটা। তো এখানে আমি কি বলছিলাম যে 46টা টোটাল থাকে। এবার তার মধ্যে থাকে এক্স আর ওয়াই, তাই তো? দু রকমের আমাদের ক্রোমোজোমের দুটো ভাগ, তো এক্স আর ওয়াই। এবার যদি একটা শরীর গঠন করতে হয়, তাহলে এক্সেরও প্রয়োজন হয়, ওয়াইয়েরও প্রয়োজন হয়। যদি আমি এক্স আর এক্স নিই, এক্স যদি ক্রোমোজোম হয়, তখন সেটা হয়ে যায় ফিমেল। আর যদি এক্স আর ওয়াই নিই, তখন হয়ে যায় মেল। তাহলে ফিমেলের মধ্যে কি থাকে? এক্স আর মেলের মধ্যে থাকে এক্স আর ওয়াই। মানে মেল বডি তৈরি হয় এক্স ওয়াই দুই ধরনের ক্রোমোজোম নিয়ে, কিন্তু ফিমেল বডিতে শুধুমাত্র এক্স ক্রোমোজোমই পাওয়া যায়, মানে দুটোই এক্স পাওয়া যায়। বোঝা গেল? ন্যাচারালি আমি যদি তোমাকে এইভাবে বোঝানোর থেকে, এটা একদম বায়োলজি পড়ানো হয়ে যাচ্ছে, এইভাবে বোঝানোর থেকে আমি তোমাকে একদম বাংলায় বোঝাই। বাংলায় বোঝালে ব্যাপারটা কেমন দাঁড়ায়? যদি একটা ধরো একজন মহিলা রয়েছে, যার সন্তান হবে সামনে, তো তার সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, সেটা ডিপেন্ড করবে। দেখো, ফিমেলের মধ্যে কি আছে, মানে সেই মহিলাটা, আমি ভেবে নিও যেই মহিলাটার ধরো বাচ্চা হবে সামনে, সেই মহিলার মধ্যে কিন্তু এক্স আর এক্সই আছে, তার মধ্যে ওয়াই কিন্তু নেই। এবার আমি কি বললাম, এটা তোমরা জানবে, বায়োলজি প্রত্যেকে জানবে, আর যারা জানো তাদের তো খুবই ভালো, যে আমরা যখন বংশ বিস্তার হয়, তখন আমাদের অর্ধ বিভাজন হয়।
মানে পুরোপুরি বিভাজন হয় না কিন্তু, মানে মিওসিস মায়োসিস এরকম যে বিভাজনগুলো আছে তার মধ্যে আমাদের অর্ধ বিভাজন হয়, মানে এখান থেকে অর্ধেক আসে আর মেল বডি থেকে অর্ধেক আসে, দিয়ে একটা পূর্ণ বডি গঠিত হয়। জানো এই ব্যাপারগুলো। আর এটা ধরো ফিমেল ছিল, এটা এফ লিখলাম, আর এক্স আর ওয়াই ছিল, এটা মেল ছিল, ঠিক আছে। এবার এখান থেকে ধরো এই যে এই মিডিলের, আমি একটুখানি উপরে আঁকি হ্যাঁ ছবিটা, তাহলে একটু ভালো বোঝাতে পারবো, একটুখানি ওয়েট করো, একটু ওয়েট। আচ্ছা, আমি এখানে লিখলাম ফিমেল, এখানে লিখলাম মেল। আচ্ছা, ফিমেলের কী ছিল এক্স আর এক্স, মেলের কী ছিল এক্স আর ওয়াই, ঠিক আছে। এবার এখানে যে এই যেটা হবে এটা হলো একটা সন্তান জন্মাবে, কিন্তু যে ফিমেলের মধ্যে যে সন্তানটা জন্মাবে সেটা এক্স ফিমেল থেকে কি আসা সম্ভব, ফিমেলের মধ্যে আছে কি এক্স আর এক্স, তাহলে এখান থেকে অর্ধেক আসবে, মানে একটা আসবে। এবার একটা যাই আসুক না কেন সেটা এক্সই আসবে, এক্স ছাড়া তো ওর কাছে কিছু নেই, তাহলে ওর কাছ থেকে এক্সই আসবে। কিন্তু মেলের কাছে এক্স বা ওয়াই দুটোই ছিল, দুটোই আছে, কিন্তু একটা ছেলের কাছে এক্স ওয়াই দুটোই আছে। এবার ডিপেন্ড করবে যে এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, ডিপেন্ড করবে পুরোপুরি ছেলের উপরে। যে আগেকার দেখবে তোমরা, মানে আগেকার বয়স্ক যাদের মধ্যে ছিল, একটা শুনে থাকবে তোমরা যে আগে কোনো মহিলার যদি কন্যা সন্তান হতো, তাকে তার বাড়ি থেকে, মানে তার শ্বশুর শাশুড়িরা তাকে মানে তুচ্ছ ব্যবহার করতো, তার সাথে খারাপ ব্যবহার করতো, এরকম অনেক ঘটনা দেখা গেছে যে মেয়েদেরকে তুচ্ছ বলা হতো। অ্যাকচুয়ালি তার বৌমাকে তারা বলতো, কিন্তু ন্যাচারালি বৌমার, তোমার কি মনে হয় বৌমার কি কোনো হাত আছে? বৌমার কোনো হাত নেই, হাত আছে তার ছেলের, যে বলছে তার ছেলের হাতে, কারণ তার ছেলের কাছে এক্স ওয়াই দুটোই আছে। এবার সে ছেলে এক্স দেবে না ছেলে ওয়াই দেবে, ছেলের উপরে ডিপেন্ড, মানে যদিও এটা কারোর উপরে নয়, কেউ ইচ্ছা করে দিতে পারে না ব্যাপারটা, কিন্তু মানে মেনলি তো ছেলের ওখান থেকেই আসছে, ইচ্ছা করে দিলে তো কেউ তো ওরকমভাবে তো হয়ে যেত জেন্ডার ডিসাইড, ইচ্ছা করে দিতে পারে না, কিন্তু মেনলি আসবে ছেলের থেকেই, কারণ ছেলের কাছে এক্স ওয়াই দুটোই আছে। এবার এখান থেকে ধরো, এখান থেকে আমি ধরলাম যে এখান থেকে এক্সটা চলে এসছে, হ্যাঁ এখান থেকে এক্স চলে এসছে, তাহলে এই যে সন্তানটা জন্মালো, এই সন্তানটা কি জন্মালো? ফিমেল জন্মালো, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে আমি একটু মুছে দিই, এটাকে মুছে দিলে তাহলে কি দাঁড়াচ্ছে যে ধরো এখানে এই মহিলাটার থেকে এক্স চলে এসছে অলরেডি, এবার এর থেকে ধরো আমার এক্স আসলো না, এর থেকে আমার ওয়াই চলে আসলো, তাহলে এটা কি জন্মালো? তাহলে এটা মেল জন্মালো। তাহলে এখানে এইটুকু তো তোমাদের কাছে ক্লিয়ার হলো যে ছেলে কীভাবে জন্মায় আর মেয়ে কীভাবে জন্মায়। যদিও ভেবো না স্যার ইংলিশ পড়া থেকে কেন বায়োলজি পড়াচ্ছে, কারণ আমি আগেও বলেছি, আগের ক্লাসেও বলেছি যে প্রত্যেকটা সাবজেক্ট অন্য একটা সাবজেক্টের সাথে রিলেটেড, এটা সবসময় মাথায় রাখবে। প্রত্যেকটা সাবজেক্ট, মানে তুমি যে কোনো একটা সাবজেক্ট পড়তে গেলে তোমাকে সমস্ত সাবজেক্টের অল্প বিস্তর জ্ঞান থাকতে হবে, না হলে তুমি কোনো সাবজেক্টকে আয়ত্তে আনতে পারবে না, ঠিক আছে। তুমি যখন অঙ্ক করতে যাবে, তুমি বাংলা না জানলে অঙ্কগুলো পড়তে পারবে না। তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে অঙ্ক করো, তাহলে তোমাকে ইংলিশও পড়তে হবে, নাহলে অঙ্ক করতে পারবে না। ওরকম অনেক ব্যাপার থাকে যে প্রত্যেকটা সাবজেক্টের সাথে লিঙ্ক থাকে, কোনো সাবজেক্ট একা একা হতে পারে না। তো এবার মেল ফিমেল এখানে আছে, অপশান আছে, এখানে আমি বলেছি মেল আছে ফিমেল আছে, আইদার মেল অর ফিমেল, নাইদার মেল নর ফিমেল, এখানে চার রকম বলেছি। কিন্তু তুমি এখনই বলে স্যার আপনি তো বললেন যে দুটো হবে, হয় ছেলে নয় মেয়ে। হ্যাঁ অবভিয়াসলি হয় ছেলে হবে নয় মেয়ে হবে, কিন্তু কখনো কখনো দেখা গেছে যে শুধুমাত্র ছেলে আর মেয়ে কি হয়, ছেলে মানে আমি তো বুঝে গেলাম যে এটা, এই যে মেল মানে আমার এক্স আর ওয়াই হলো, সরি একটুখানি ডিস্টার্ব হয়ে গেল লেখাটা। আচ্ছা, মেল মানে আমার এক্স আর ওয়াই হলো, আর ফিমেল মানে আমার কি হলো, এক্স আর এক্স হলো। এই দুটো তো আমাদের কাছে ক্লিয়ার, এই দুটোতে কারোর কোনো সন্দেহ থাকার কথা না, যে সবাই বায়োলজি যারা পড়ে তারা অলরেডি জানো, যারা পড়োনি তারা আমি এখন বোঝানোর পরে আশা করি এতক্ষণে বুঝে গেছো যে এই দুটো কারোর কাছে ক্লিয়ার নয়। কিন্তু আইদার মেল আর ফিমেলটা কি, এখানে কেসটা কি যে আইদার মেল অর ফিমেল। আচ্ছা, আইদার মেল অর ফিমেল মানে এখানে সমস্ত যত রকম প্রফেশন আসবে সমস্ত কিছু হয়ে যাবে। যদি আমি বলি, দেখা গেল আজকে তোমাদেরকে বললাম যে আজকে তো এখন তো রাত 8টার ক্লাস, আমি বললাম আজকে রাত 10টা থেকে একটা নতুন টিচারের ক্লাস দেবো তোমাদেরকে, নতুন টিচারের ক্লাস দেবো। আচ্ছা, আমি যখন বললাম যে একটা নতুন টিচারের ক্লাস আসবে আজকে রাত 10টা থেকে, তুমি তখন বুঝতে পারলে, তুমি তখন ডিসাইড করতে পারলে যে এটা মেল না ফিমেল। টিচার তো মেলও হতে পারে ফিমেল হতে পারে, কারণ টিচার কোন জেন্ডারের মধ্যে পড়ছে। দেখো আমি একবার দেখিয়ে দিই, এইবার একটা করে আসবো, যে আমি কেন বলেছিলাম যে আসবো। এই দেখো যে টিচার কোন জেন্ডারের মধ্যে পড়ছে, কমন জেন্ডারের মধ্যে পড়ছে, কারণ এগুলো কমন জেন্ডার, যে মানে এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এখনও পর্যন্ত জানা সম্ভব না। কিন্তু এই কমন জেন্ডারের মধ্যে কারা পড়ে, দেখো আমি আরেকবার দেখাই লিস্টটা, যে লিস্টটাতে আছে একটা হলো ম্যাসকুলিন, একটা হলো ফেমিনাইন। আচ্ছা, ম্যাসকুলিন আর ফেমিনাইন দুটোই আমরা পড়ে নিয়েছি। একটা হলো ম্যাসকুলিন আমার এক্স আর ওয়াই হবে, ফেমিনাইন আমার এক্স আর এক্স হবে, এই দুটো আমাদের কাছে ক্লিয়ার আছে যে এটা ছেলে হবে এটা মেয়ে হবে। কিন্তু কমন জেন্ডার আমরা কি বলছি, কমন জেন্ডার আমরা তাদেরকে বলবো, ঠিক আছে। এই ইংলিশে এত সুন্দর করে লেখা আছে, এই ইংলিশে যদি আমি পড়ে চলে যেতাম তোমরা কিচ্ছু বুঝতে পারতে না, আমি ওর জন্য ভেঙে চুরে বোঝাচ্ছি। ইংলিশে একই জিনিসই লেখা আছে, সোজা কথা একই জিনিস, আমি যা বলছি তাই লেখা আছে। ব্যাপারটা কি, কমন জেন্ডার ব্যাপারটা কি, যে যতক্ষণ
এমন একটা জেন্ডার, এটা হলো এমন একটা জেন্ডার যেটা আমরা বুঝতে গিয়ে যে এখানে এই ব্যাপারটা, এই কথাটা সেই কথায় আসে যে আইদার মেল অর ফিমেল, মানে সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আমি যে বললাম এই টিচার তো ছেলেও হতে পারে, ছেলে টিচারও হয়, মেয়ে টিচারও হয়। এটা আমি যদি বলি যে আজকে রাত 10টা থেকে আমি তোমাদের একটা টিচারের ক্লাস দেবো, নতুন টিচারের ক্লাস দেবো, তোমার কাছে কিন্তু জানা অসম্ভব যে সেই টিচারটা মেল না টিচারটা ফিমেল। ততক্ষণ পর্যন্ত জানা সম্ভব না যতক্ষণ না তিনি ক্লাস নিচ্ছেন বা আমি বলছি, তাই না? ততক্ষণ তুমি জানতে পারবে না। এগুলো পড়ছে কমন জেন্ডারের মধ্যে। তাহলে আমরা কি বুঝলাম যে কমন জেন্ডার কাকে বলে? যে কমন জেন্ডার হলো সেই জেন্ডার, আমি বাংলায় বলছি, সেই জেন্ডার যেগুলোকে আমরা ডিসাইড করতে পারি না যে সেটা মেল না সেটা ফিমেল, কিন্তু চাইলে আমরা জানতে পারবো। মানে যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবভিয়াসলি তুমি আমাকে মেসেজ করতে পারো বা ফোন করতে পারো, স্যার যার 10টা থেকে যে স্যারের ক্লাস, যে টিচারের ক্লাস আছে বললেন, উনি স্যার না ম্যাম, আমাকে জিজ্ঞাসা করতেই পারো, তাহলে আমি তোমাকে বলে দিলে তুমি জেনে যাবে। মানে কমন জেন্ডার তাকেই বলে যার জেন্ডার আমরা ডিসাইড তো বর্তমানে করতে পারছি না, কিন্তু চাইলে করতে পারবো, সেগুলো আমাদের কমন জেন্ডারের মধ্যে পড়ছে। এবার আমি কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, তাই সেগুলো দিই এক্সট্রা কিছু দিলাম না। আমি টিচারটা বললাম, টিচার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, যে কোনো নেম অফ প্রফেশন আমাদের কমন জেন্ডারের মধ্যে আসতে পারে। এখানে কমন জেন্ডারের কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, একটু দেখে নাও। কমন জেন্ডারের এক্সাম্পল কী দেওয়া রয়েছে? প্যারেন্ট দেওয়া রয়েছে, চাইল্ড দেওয়া রয়েছে, ফ্রেন্ড দেওয়া রয়েছে, এরকম বহুত কিছু, সার্ভেন্ট, থিপ, মানে এনিমি, কাজিন, এগুলো সমস্ত কিছু আছে। মানে এই যে যতগুলো শব্দ রয়েছে অনেক আছে, ইনফ্যান্ট আছে। মানে যদি বলি এই যে একটা শব্দ বেবি মানে আবার তোমার যাকে মানে বেবি বলে ডাকো ফোনে, সেই বেবি নয় কিন্তু, এটা বাচ্চা বেবির কথা বলা হয়েছে। সেই বেবি হয়তো ফেমিনাইন জেন্ডার হয়ে যাবে, ওই বেবি নয় কিন্তু। এটা মানে বেবি মানে ছোটো বাচ্চার কথা বলা হয়েছে। এবার আমি যদি বলি যে একটা বেবি, আচ্ছা বেবি জেন্ডারটা কি তুমি বলতে পারবে? কখনোই বলা সম্ভব না। মানে যতক্ষণ না আমি তাকে চোখে দেখছি বা কারোর কাছে শুনছি যে সেটা ছেলে হয়েছে না মেয়ে, ততক্ষণ আমি কিন্তু বলতে পারবো না তার জেন্ডার কি। তাহলে বেবি একটা কমন জেন্ডার, আর কমন জেন্ডার মানে আইদার মেল অর ফিমেলের মধ্যে পড়ছে। আচ্ছা এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার যে কমন জেন্ডার কাকে বলে? কমন জেন্ডার সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি যে আসি যে নাইদার মেল অর নর ফিমেল। আচ্ছা নাইদার মেল নর ফিমেলের মধ্যে ব্যাপারটা কি? নাইদার মেল নর ফিমেল মানে এই যে এই আইদার মেল অর ফিমেল আর নাইদার মেল নর ফিমেলের মধ্যে সামান্য একটু ফারাক আছে। যে এখানেও আমি ডিসাইড করতে পারবো না যে ছেলে না মেয়ে, এখানেও আমি ডিসাইড করতে পারবো না ছেলে না মেয়ে, কিন্তু এর ফারাকটা হলো যে এগুলোকে আমি চাইলে, মানে আইদার মেল অর ফিমেলে চাইলে আমি ডিসাইড করতে পারি, কিন্তু এগুলোকে চাইলেও কোনো দিন আমি ডিসাইড করতে পারবো না। কোনো দিন আমার দ্বারা সম্ভবই না জানা যে ওটা মেল না ফিমেল। আমি যদি বলি পেন কোন জেন্ডার? পেনের জেন্ডার কি তুমি চাইলে জানতে পারবে? কখনো জানতে পারবে না। আমি যদি বলি সাপের কি জেন্ডার জানতে পারবে? আমি যদি বলি পিঁপড়ের কি জেন্ডার তুমি চাইলেও জানতে পারবে? ওকে কেটে ফেরে যা খুশি করে ফেলো, তুমি জানতেই পারবে না কোন জেন্ডার। তো এগুলোও নাইদার মেল নর ফিমেলের মধ্যে পড়ছে। আমি একবার এক্সাম্পলটা দেখি দিই, নাইদার মেল ফিমেল, এটাকে মানে নাইদার মেল নর ফিমেলের মধ্যে পড়ছে। মেনলি এগুলো নিউটার জেন্ডারের মধ্যে। নিউটার মানে এদেরকে জানা সম্ভব না। যেমন দেখো এক্সাম্পল, বুক হতে পারে, পেন হতে পারে, রুম হতে পারে, টেবিল হতে পারে, টি হতে পারে, বাইক, কার, চেয়ার, হাউস, কম্পিউটার, মোবাইল, স্নেক অ্যান্ড ফিশ। মানে অ্যাকচুয়ালি যত নন লিভিং থিং আছে সেগুলো তো সেগুলো হবেই, নন লিভিং থিং হবেই। সাথে এই যে স্নেক আছে, এই যে স্নেক অ্যান্ড ফিশ মানে মাছ। আমি যদি তোমাকে একটা মাছ দিই, তুমি বলতে পারো মাছটা ছেলে না মেয়ে? কখনোই বলা সম্ভব। আমি যদি তোমাকে পিঁপড়ে দিই, তুমি কি ওকে মানে পেট টিপে ওর কি জেন্ডার বের করতে পারবে না। যদি একটা সাপ দিই, পারবে না। তো এরকম অনেক আছে। সমস্ত কিছুকে এক্সাম্পল হিসাবে আনতে গেলে তো আমার বোর্ডে আর জায়গা থাকবে না, মানে পেজ এত ভর্তি হয়ে যাবে যে তোমরা আর পড়তে বিরক্ত হয়ে যাবে। তো এগুলো তোমাদের মানে সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে, যে আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কনসেপ্ট ইজ দ্য কিং, বুঝালো? কনসেপ্ট যদি তোমার কাছে ক্লিয়ার থাকে তুমি সব কিছু করতে পারবে। কনসেপ্ট কি? যে নিউটার জেন্ডারের মধ্যে কারা পড়ছে? সমস্ত নন লিভিং থিং তো পড়ছেই, সেটা তো তোমাকে মাথায় রাখতে হবে। নন লিভিং থিং পড়ছেই, সাথে সাথে কি পড়ছে? যে যাদের জেন্ডার আমরা চাইলে জানতে পারবোই না, মানে আমি যাই করে নিই না কেন জেন্ডার জানতে পারবো না। আমি যদি তোমাকে একটা মাছ দিই, তুমি চাইলে যা খুশি করো, জেন্ডার বের করতে পারবে না। এবার তুমি যদি কোনো ডিমওয়ালা মাছ দেখে বলো যে এটা ফিমেল, বলতেই পারো যে এটা ফিমেল জেন্ডার। কোনো একটা পেটে ডিম আছে, মাছ দেখে ফিমেল জেন্ডার। আর একটা মাছ দেবো যেটা ডিম নেই বর্তমানে, এবার সে যে মেলই হবে তার প্রমাণ তুমি দিতে পারবে? তুমি ফিমেলটা নাই ঠিক আছে বার করে নিলে ডিম দেখে, কিন্তু যে মাছটার পেটে ডিম নেই, যার ডিম নেই, তাকে তুমি কোনোদিন বিচার করতে পারবে? মানে মেনলি তুমি ডিম দেখে বিচার করছো, ওটা তো আলাদা জিনিস হয়ে যাচ্ছে। কিন্তু মাছ দেখে কখনো বিচার করতে পারো যে ওটা ছেলে নামে? সম্ভব না।
ঠিক আছে? এর জন্য এইগুলো মানে এইরকম এই কনসেপ্টগুলো তোমার মাথায় রাখতে হবে, যেগুলোকে তোমাকে পরীক্ষায় যদি এরকম থেকে কোনো কোশ্চেন আসে, যদি কোনো প্রাণী থেকে কোশ্চেন আসে যেটার জেন্ডার আমি বুঝতে পারবো না, সেরকম কোনো কোশ্চেন আসলে তখন তোমাকে তাকে নিউট্রাল জেন্ডারের মধ্যেই রাখতে হবে। আচ্ছা, আমি পুরো জেন্ডারটাকে একবার এখানে ডেফিনাই করে দিই, আমি পুরো ব্যাপারটাকে বলে দিলাম, এখানে একবার বলে দিই যে ম্যাসকুলিন জেন্ডার একবার মানে শর্ট রিভাইজ করে দিই, যে ম্যাসকুলিন জেন্ডার মানে সে ছেলে হবে, মানে তাকে তার মানে দেখে বা শুনে বোঝা যাবে সে ছেলে। যেমন আমি যদি বলি যে রাম, অবভিয়াসলি বোঝা যাচ্ছে ছেলে, রাম মানে ছেলেই হবে। আচ্ছা, এখানে উদাহরণগুলো দেখো, বয় আছে, ম্যান আছে, ফাদার আছে, সন আছে, বাদার আছে, হাজব্যান্ড আছে, লায়ন আছে, ঠিক আছে, অ্যাক্টর আছে, পোয়েট আছে, এগুলো যত শব্দ আছে আর কি অনেকগুলো আছে, পুলিশ ম্যান, ম্যান তো ম্যানই হবে। তো এই যে শব্দগুলো, বয়, আমি যদি বলি বয়, এবার প্রথম শব্দটাই বলছি বয়, এবার বয় মানে তো ছেলেই হবে, তো কমন ব্যাপার, মানে এখানে তো কোনো ইয়েই নেই যে এখানে বয় মানে কেউ মানে ভুল করেও বলবে না যে বয় মানে মেয়ে। তো এই জেন্ডারগুলো যেগুলো একদম সহজেই বোঝা যায় যে ওটা ছেলে না মেয়ে, সেটা ছেলে বোঝা গেলে ম্যাসকুলিন আর মেয়ে বোঝা গেলে ফেমিনাইন। যেমন দেখো, এখানে বয় আছে, এখানে গার্ল আছে, এখানে ম্যান আছে, এখানে ওম্যান আছে, এখানে ফাদার আছে, এখানে মাদার আছে, এখানে সন আছে, এখানে ডটার আছে, ডটার মানে মেয়ে, জানো তো, সন মানে ছেলে, ডটার মানে মেয়ে। আচ্ছা, এখানে ব্রাদার আছে, এখানে সিস্টার আছে, এখানে হাজব্যান্ড আছে, এখানে ওয়াইফ আছে, প্রত্যেকটা লায়ন আছে, এখানে লায়নেস আছে, মানে প্রত্যেকটা সেইভাবেই দেওয়া আছে, মানে উদাহরণগুলো আমি সেইভাবেই নিয়ে এসেছি। তোমরা একবার এই জিনিসটাকে পড়ে নিও, আমি অত কিছু পড়ে দিতে গেলে সময় অনেক চলে যাবে, তোমাদের ক্লাস বড় হয়ে গেলে বা তোমাদের ক্লাস ভালো লাগে না। তবে ক্লাস একটু বড় হওয়া ভালো, মানে টপিক, আমার কাছে কথা হলো টপিক আমি কম আনবো, কিন্তু সেই কম টপিকটাকে এত সুন্দর করে বোঝাবো যাতে তোমাদেরকে দ্বিতীয়বার পড়তে না হয়। আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আমার ক্লাসের একটাই মোটো, জীবনে একবার শিখবো, সারা জীবনের মতো শিখবো, বারবার শেখার প্রয়োজন হবে না। আর সাথে সাথে সবাইকে আর একটা অ্যাডভাইস দেওয়ার, যেটা আমি প্রত্যেকটা ক্লাসেই দিই, যে ক্লাস যখন করবে তখন খাতা পেন ইউজ করবে না। যখন ক্লাস করছো তখন ক্লাসকে বোঝার চেষ্টা করো, ক্লাস দেখার চেষ্টা করো ভালো করে। ক্লাস শেষ, তারপরে তুমি দরকার হলে, তোমার যদি মনে থাকে তাহলে নিজের মতন, যদিও মনে ওইভাবে থাকবে না যে প্রথম দেখছো, সে কী করবে, আবার ক্লাসটাকে রিপিট চালিয়ে নিজের মতো করে এবার খাতা নিয়ে নোট করো। আর এই পিডিএফটা তুমি পেয়ে যাবে, কিন্তু আমি সাজেস্ট করবো পিডিএফ তুমি দেখো, পিডিএফ দেখে পড়ো, আমার কোনো আপত্তি নেই। পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে যাও, টেলিগ্রামে জয়েন করো, অবশ্যই জয়েন করবে, নাহলে মক তুমি দিতে পারবে না। কিন্তু এই পিডিএফের জন্য কেউ ডেসক্রিপশানে, মানে শুধু পিডিএফের জন্য যেও না ডেসক্রিপশানে। কেন বলছি, কারণ এই পিডিএফ তোমার ফোনের ফাইলের মধ্যেই পড়ে থাকবে, তুমি পড়বে না। তুমি নিজের ভাষায়, এটা আমার ভাষার পিডিএফ, তুমি নিজের ভাষায় মানে তোমার খাতাতে লেখো। ইংলিশ ফাউন্ডেশন খাতা বলে একটা খাতা তৈরি করো, যেখানে তুমি নিজের ভাষায় লেখো। দরকার হলে আমার চ্যানেলের নামে দেখো বিদ্যা মন্দির রয়েছে, ইংলিশ ফাউন্ডেশন বাই বিদ্যা মন্দির বলে একটা খাতায় তৈরি করো, যেখান থেকে আমি তোমাদের কথা দিয়েছি পুরো ইংলিশ ফাউন্ডেশন শেষ করবো, তো পুরো একটা খাতায় তৈরি করে ফেলো। একটা মোটামুটি একটা ভালো সাইজের খাতা নেবে, যেহেতু অনেক বড় হবে, কিন্তু ইংলিশ অত সোজা হবে না, মোটামুটি একটা 50 টাকার খাতা নিয়ে নেবে, সেটা লেগেই যাবে প্রায়, মানে পুরো শেষ না হলো, লাস্টে গিয়ে তুমি এমসিকিউ কিছু করে রাখতে পারবে, ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো আসে, যেরকম টাইপ, মানে এমসিকিউ তো ওইভাবে তো কমন দেওয়া মুশকিল, কিন্তু টাইপ তো কমন দিতেই পারি না, টাইপ এমনি কমন দেওয়া যায়। তো এবার ওটাই বললাম যে ম্যাসকুলিন জেন্ডার হয়ে গেলো, ফেমিনাইন জেন্ডার হয়ে গেলো, কমন জেন্ডার তাহলে কাকে বললাম, কমন জেন্ডার তাকেই বলে যার আপাতত আমি জানতে পারছি না সে কোন জেন্ডারের মধ্যে পড়ছে, ছেলে না মেয়ে, আমি এখনও ডিসাইড করতে পারছি না, কিন্তু আমি যদি চাই ডিসাইড করতে পারবো। আর নিউট্রাল জেন্ডার তাদের বলছি যারা কোনোভাবেই তাদেরকে ডিসাইড করা যাবে না সে ছেলে না মেয়ে। বোঝা গেল? এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? তাহলে আমি সামনের দিকে এগোই। আচ্ছা, সামনের দিকে আমি একটা কোশ্চেন নিয়ে এসেছি। এতক্ষণ তুমি যতটা পড়লে তার উপরে বেস করেই কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা তার উপরে হলেও তার থেকে অ্যাডভান্স। সত্যি কথা বলতে যে ওই ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার, এসব থেকে কোশ্চেন এখন খুব কম দেয়। এখন কোশ্চেন দেয় এইরকম টাইপসের কোশ্চেন। বলো এই কোশ্চেনটা, বলো ন্যাচারালি আমি কি বললাম, যে এতক্ষণ তুমি জেন্ডার পড়ছো, সেই জেন্ডার অনুযায়ী যদি তুমি এই কোশ্চেনের উত্তর ভুলও দাও, তাতেও আমি খুশি হব। আমি দেখতে চাই যে এই কোশ্চেনের উত্তর কে কোনটা দিচ্ছ। যদি এই প্রশ্নের অ্যান্সার যে এ দেবে, তার উপরে আমি সব থেকে বেশি খুশি হব। যে অপশান এ দেবে, যদিও অপশান এ উত্তর না, আমি আগেই বলে দিলাম, অপশান এ কোনোভাবেই উত্তর না, উত্তর অপশান এ নয়। কিন্তু যে অপশানে দেখি অনেকেই করছে, অপশানে যে অপশান এ উত্তর করছো, তারা একটা বাধ্য স্টুডেন্ট। এতক্ষণ আমি যা বুঝিয়েছি, আমি কি বোঝালাম, যে আমি এখানটা একবার মুছি দিয়ে আর একবার বলি জায়গাটা, যে যখন আমি কোনো কিছুর, এই যে নাইদার মেল নর ফিমেল যখন আমি বলছি, যখন কোনো কিছুর আমি জেন্ডার ডিসাইড করতে পারি না, যেমন নন লিভিং থিং যা আছে, যত বস্তু আছে, তার ক্ষেত্রে আমি তখন কি করি, সেখানে আমি
ইট ব্যবহার করি, কারণ তার জেন্ডার ডিসাইড করতে পারছি না। আর এখানে আমি কি ব্যবহার করি, আমি এখানটা একটুখানি বলে দিই, এটা একটু বলা মিস্টেক হয়ে গেছে, যদিও তোমরা জানতে, আমি একবার বলে দিই যে আমি প্রোনাউনের ক্ষেত্রে কি ব্যবহার করব। আমার যদি মেল জেন্ডার হয় তাহলে প্রোনাউনের ক্ষেত্রে আমি কি ব্যবহার করব, হিজ ব্যবহার করব, তাই তো। ফিমেলের ক্ষেত্রে আমি হার ব্যবহার করব। আচ্ছা, আইদার মেল আর অর ফিমেল, এই জায়গাটা সবার কাছে কোশ্চেন যে এখানে আমি কি ব্যবহার করব, কারণ আমি তো এখনও পর্যন্ত ডিসাইড করতে পারছি না যে এটা ছেলে না মেয়ে, কিন্তু আমি এখানে হিজ ব্যবহার করব না হার ব্যবহার করব, তাই তো। সবার কাছে এটাই কোশ্চেন, কিন্তু মাথায় রাখবে যেহেতু আমি পড়ছি ইংলিশ, আর ইংলিশ চলে আমাদের ব্রিটিশ ইংলিশ, মেনলি আমাদের ইংলিশটা ব্রিটিশ ইংলিশের উপরে ফলো করি আমরা। আর ব্রিটিশ কালচার হলো মানে পুরুষ প্রধান সমাজ, ব্রিটিশের যে কালচার সেটা পুরুষ প্রধান, ঠিক আছে। তো পুরুষ প্রধান সমাজ হওয়ার জন্য এরা ছেলেদেরকে বেশি প্রাধান্য দেয় ব্রিটিশরা। তার জন্য যখন আমরা ডিসাইড করতে পারি না যে এটা ছেলে না মেয়ে, তখন আমরা ছেলে জেন্ডারে যাই, তখন আমরা হিজ ব্যবহার করি, ঠিক আছে। তখন আমরা প্রোনাউন যদি আমাদেরকে বসাতে হয় তাহলে আমরা ছেলের ক্ষেত্রে যে প্রোনাউন ব্যবহার করি হিজ, সেটা এখানে ব্যবহার করব, ঠিক আছে। বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেল যে হি ব্যবহার করি। আচ্ছা, এখানে 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 আর একটা জিনিস, যে এটা হি ব্যবহার করে, এটা কিন্তু সি ব্যবহার করে, হ্যাঁ। এটা প্রোনাউন হি আর সি। সরি, এক সেকেন্ড, একটু ভালো করে লিখে দিই, পুরো ব্যাপারটাকে আমি ভালো করে একবার লিখে দিই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হি, ঠিক আছে। ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করি সি, আর এর ব্যবহার করি হিজ, আর এর ব্যবহার করি হার। আর এর ক্ষেত্রে আমরা হি ব্যবহার করব, আর আমরা হিজ ব্যবহার করব। কেন হি আর হিজ ব্যবহার করছি? কারণ আমি একটু আগে বললাম, যেহেতু আমরা ইংলিশ পড়ছি, ইংলিশ মানে ব্রিটিশরা ওদের সমাজ পুরুষতাত্ত্বিক, ঠিক আছে। মানে তোমাদের মনে হতে পারে, তোমরা অনেকেই জানো যে আমাদের ভারতীয় সমাজও পুরুষতাত্ত্বিক। অ্যাকচুয়ালি ভারতীয় সমাজ কখনোই পুরুষতাত্ত্বিক ছিলই না। ভারতীয় সমাজ পুরুষতাত্ত্বিক তখনই হয়েছে যখন আমাদের এখানে ব্রিটিশদের এন্ট্রি হয়েছে। তার আগে পর্যন্ত ভারতীয় সমাজ পুরুষতাত্ত্বিক ছিল না। তুমি যদি ভালো করে ইতিহাস পড়ো, তুমি দেখতে পারবে মানে ভারতীয় পুরুষরা সবসময় মহিলাদেরকেই আগে রেখেছে। এখনও পর্যন্ত তুমি দেখতে পারবে মহিলাদের জন্য রিজার্ভেশন থাকে, মহিলাদের জন্য ট্রেনে এক্সট্রা কামরা থাকে। আর তার থেকেও বড় উদাহরণ, আমরা যদি আমাদের মাইথোলজিকে নিই, মানে মেনলি আমাদের ভারতীয় সমাজে আমরা মাইথোলজিকেই তো সবথেকে পুরনো, মানে আমাদের ইতিহাসের সবথেকে পুরনো পার্ট তো মাইথোলজিকেই মনে করি। যেমন আমাদের মহাভারত বলো, রামায়ণ বলো, এগুলো তো সবথেকে পুরনো পার্ট বলে মনে করি। তো মাইথোলজিতেও আমি যদি যে রাধা আর কৃষ্ণকে বলি, তো রাধা কৃষ্ণকে বলতে গিয়ে সবার আগে কিন্তু আমি রাধাকে ব্যবহার করি, হ্যাঁ। পরে কৃষ্ণ আসে, মাথায় রাখবে। যখন আমি সীতারামকে বলি তখন সবার আগে সীতা ব্যবহার করি, রাম সীতা খুব কম ব্যবহৃত হয়, আমরা সীতারামই বলি, ঠিক আছে। যখন আমরা মানে ভগবান শিব আর তার পার্বতীকে নিয়ে বলি, তখন আমরা গৌরী শঙ্কর বলি, গৌরী শব্দ আগে আসে। কারণ আমরা সবসময় মহিলাদেরকে আগেই রাখি। আমাদের ব্রিটিশ আসার পরে আমাদের সমাজকে এইভাবে নষ্ট করেছে যে বলেছে যে পুরুষ প্রধান সমাজ, মহিলাদেরকে গুরুত্ব দেয়নি, ওরা দেয়নি। আজকের যারা মেয়ে আছো তারা মনে করো যে পুরুষরা আমাদের গুরুত্ব দেয় না, না, একদম ভুল কথা। সবসময় মাথায় রাখবে যে ছেলেদের মন অতটাও খারাপ হয় না, মানে কোনো মেয়ে খারাপ হিসেবে না, মেয়েরাও ভালো, অবভিয়াসলি ভালো, কিন্তু ছেলেরা মেয়েদেরকে যথেষ্ট, তুমি একটা মানে আমি তোমাকে মানে একদম লাইভ এক্সাম্পল দিয়ে বলতে পারি, সবার সাথে আশা করি এরকম কোনো না কোনো ঘটনা ঘটেছে, সবার সাথেই ঘটেছে, তোমার লাইফে ঘটবেই। তুমি যখন স্টুডেন্ট, তোমার লাইফে ঘটেছে। তুমি যখন যে গার্লস স্কুলে পড়েছো সে ভালো বুঝতে পারবে। তুমি যখন গার্লস স্কুলে পড়তে, তো তোমার যখন এক্সাম হতো তখন যে এমসিকিউ কোশ্চেনগুলো থাকতো, ন্যাচারালি হল কালেকশন হয়, এটা সমস্ত স্কুলেই এগুলো হল কালেকশন আমরা করেই এমসিকিউ অ্যান্সার করি। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে তোমার পাশের জন তোমাকে দেখাতে চায় না, বেশি ঢেকে রেখে বলে না, ঠিক আছে। মেয়েরা মেয়েদেরকে বলতে চায় না। কিন্তু তুমি একটা ছেলের পাশে যদি পরীক্ষা দিয়ে থাকো কোনো দিন, অবশ্যই দেবে, কলেজে পড়েছো, স্কুলে পড়েছো, দেবে, তো তার কাছে শুনলে সে সহজেই বলে দেয়। তো ছেলেরা মেয়েদেরকে অন্যভাবেই ট্রিট করে। হ্যাঁ, কিছু ছেলের জন্য পুরো ছেলে সমাজ বদনাম, আবার কিছু মেয়ের জন্য পুরো মেয়ে সমাজও বদনাম। তো প্রত্যেকটা ছেলে মেয়ে ওই রকম হয় না। মানে কেউ এই জিনিসটাকে ভিতরের মধ্যে, মানে মনের ভিতরে রেখে দেবে না যে ছেলে মানেই ওই রকম, মানে ওই খারাপ বা ওরকম রেখে দেবে না মনের মধ্যে। আর কোনো ছেলে এভাবে রেখে দেবে না যে মেয়ে মানেই সে ধোঁকাবাজ বা এরকম কোনো ব্যাপার, এরকম কোনো নেই। এগুলো কিছু মানে অল্প সংখ্যক, 90% ভালোই হয়, 10% হয় খারাপ। ওই 10% অ্যাকচুয়ালি আমরা ভালোটাকে মনে রাখি না, আমরা ওই খারাপটাকেই বেশি মনে রাখি। তার জন্য পুরো সমাজটা বদনাম হয়েছে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? আমাদের ক্লাসে ফিরি, বেশি জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে। তো এগুলো, যদিও এই জ্ঞানগুলো তোমাদের জন্য উপকারী, মানে পড়াশোনা শুধুমাত্র তোমার পুঁথিগত শিক্ষা নয়, মানে বিশেষ করে কম্পিটিটিভ পড়াশোনা শুধু পুঁথিগত শিক্ষা নয়, তোমার সামাজিক বিকাশের কাজেও লাগে।
তুমি আজকে যারা এখানে ক্লাস করছো তারা সবাই চাকরি পাবে না, এটা মাথায় রাখবে। সবাই চাকরি পাবে না, কিন্তু চাকরি না পেলেও তোমাকে জীবনে তুমি কিছু না কিছু করবে। তোমাকে সামাজিক জীবনে অতিবাহিত করতে হবে, তোমাকে শেষ পর্যন্ত যেতে হবে। তার জন্য তোমার সামাজিক জ্ঞানটাও দরকার। সেই সামাজিক জ্ঞান তুমি এই কম্পিটিটিভ লাইনে এসে অনেক পাবে। যত পড়বে, যত ইতিহাস পড়তে গিয়ে, পলিটি পড়তে গিয়ে তুমি অনেক পাবে, অনেক। আমি যখন ইতিহাস পলিটি পড়াবো অনেক এমন গল্প বলবো, গল্প শুনলে বুঝতে পারবে যেগুলো সত্য ঘটনা, শুধু গল্প নয়, মানে এগুলো সত্য ঘটনা, এমন সত্য ঘটনা তোমার সামনে বলবো। ঠিক আছে, তাহলে আমি আজ এখন ইংলিশ ক্লাসেই আসি। তো এখন বেশি কথা বলছি না। তো এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়ে গেল তো, যে এখানে মেল বোঝালে আমরা কি ব্যবহার করি? হি ব্যবহার করি, আর এখানে হিজ ব্যবহার করি। ফিমেল বোঝালে আমরা শি ব্যবহার করি, আর এখানে হার ব্যবহার করি। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে আমি কি বললাম? যেহেতু ব্রিটিশদের ইংলিশ, তার জন্য আমরা এখানে হি আর হিজই ব্যবহার করব। কিন্তু এর ক্ষেত্রে নাইদার মেল নর ফিমেলের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। ঠিক আছে, এই পর্যন্ত কি যে আমরা ইট ব্যবহার করি। আচ্ছা, তাহলে এইবার এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার করবে। আচ্ছা, আমি কি বললাম? যারা অপশান এ অ্যান্সার করছো তাদের প্রতি আমি ভীষণ খুশি যে তারা খুব সুন্দর ক্লাসটা এতক্ষণ ধরে করেছো। কারণ আমি এখানে কি বলেছি, যে যখন আমি ডিসাইড করতে পারি না যে সেটা মেল হবে না ফিমেল হবে, যেটা মেল হবে না ফিমেল হবে ডিসাইড করতে পারি না, তখন আমরা ইট ব্যবহার করি। আচ্ছা, এখানে দ্য মুন, এখানে সাবজেক্ট কী আছে? মুন আছে। আচ্ছা, মুন মানে চাঁদ। চাঁদ ছেলে না মেয়ে আমরা চাইলে জানতে পারবো? কোনো দিন জানতে পারবো? জানা সম্ভব না। চাঁদ ছেলে না মেয়ে মানে হয়ই তো না এরকমভাবে, তাই না? তো এবার সেভাবে জানতে পারি না, তার জন্য তাহলে এখানে কি ব্যবহার করা উচিত আমার? ইটস, মানে ইটসই তো ব্যবহার করব। মানে দ্য মুন, আমি পুরো কোশ্চেনটা একবার পড়ি। দ্য মুন হ্যাজ হিডেন ইটস ফেস বিহাইন্ড দ্য ক্লাউড, মানে চাঁদ, মানে পিছনে ক্লাউড মানে মেঘের পিছনে তার মুখ লুকিয়ে নিয়েছে। ঠিক আছে, দ্য মুন হ্যাজ হিডেন ইটস ফেস বিহাইন্ড দ্য ক্লাউড। হ্যাঁ, আচ্ছা, দু নম্বর বলেছে দ্য মুন হ্যাজ হিডেন হিজ ফেস বিহাইন্ড দ্য ক্লাউড। আচ্ছা, হিজ বলেছে। হিজ কাকে বলি আমরা? যদি এটা মেল হতো তাহলে আমরা এটাকে অ্যান্সার করতাম, যদি মেল হতো, কিন্তু এটা মেল নয়, চাঁদ তো ছেলে নয়। আচ্ছা, তারপর বলছে দ্য মুন হ্যাজ হিডেন হার ফেস বিহাইন্ড দ্য ক্লাউড। আচ্ছা, হার কখন ব্যবহার করি? আমি কি বললাম? হার কখন ব্যবহার করি? যখন এটা ফিমেল হতো। ঠিক আছে, এই পর্যন্ত এইটুকুই লিখলাম, এদিকে জায়গা নেই যেহেতু ফিমেল হতো। আচ্ছা, দ্য মুন হ্যাজ হিডেন দেয়ার ফেস। আচ্ছা, দেয়ার কখন ব্যবহার করি? এটা আমি পরে বলবো। এটা হবে না, আমি আগেই বলে দিলাম, এটা আমি পরে বলবো। এটা যখন এরপরে আছে যখন ক্লাসে তখন বোঝাবো। এখন বোঝাতে গেলে অনেকটা সময় এখানে চলে, যেহেতু আজকে মানে টপিকটা ওই টপিকের না, তাই আমি এটা এখন বোঝাচ্ছি না। দেয়ারের ব্যবহারটা আমরা পরে বলছি, যে কখন দেয়ার ব্যবহার করি। সমস্ত কাজে প্রোনাউন প্রত্যেক এসব সব আসবে, তুমি চিন্তা করো না, সব কিছু পড়ানো হবে এখানে। ঠিক আছে, তো এবার যারা এবার সব কিছু বিচার করলে কি দাঁড়াচ্ছে? যে অপশান বি হচ্ছে না, কারণ এখানে ছেলে নয়। অপশান সিও হচ্ছে না, কারণ এখানে মেয়ে নয়। তাই তো, এই পর্যন্ত সবার তো এটা তার মানে সবার মতে অপশান এ হলো উত্তর। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে অপশান এ কোনোভাবে উত্তর হবে না। তাহলে কি এখানে কোনোটাই উত্তর হবে না? না, এখানে উত্তর হবে। এখানে উত্তর হবে হলো হার ফেস। এখানে আমি একবার উত্তরটা দেখিয়ে দিই, যে দ্য মুন হ্যাজ হিডেন হার ফেস বিহাইন্ড দ্য ক্লাউড। আচ্ছা, হার ফেস হলো। এবার তোমার কাছে কোশ্চেন, যে স্যার হার ফেস হলো, তাহলে হার তো আমরা ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করি, ফিমেলের ক্ষেত্রে তো ব্যবহার করি না। এবার তাহলে চাঁদ কি ফিমেল? হ্যাঁ, চাঁদ ফিমেল। এবার চাঁদ ফিমেল কী করে হলো? তুমি বলতে পারো, আমি তো বলি যে চাঁদ মামা, তাহলে মামা তো ছেলে হলো, মেয়ে কী করে হলো? অ্যাকচুয়ালি ছেলে আর মেয়েকে ডিসাইড আমরা ওইভাবে করি না। ছেলে মেয়েকে ডিসাইড করার মধ্যে এটাকে এবারই আসছি আমি, যে ক্লাসিফিকেশানের উপরে, ক্লাসিফিকেশান অফ নাউন, যে নাউনের যে আমরা ক্লাসিফিকেশান করি তার মধ্যেই একটা পার্ট আছে, যে পার্টটা হলো পার্সনিফিকেশান। আমরা একটু আগে কী বললাম? যে ক্লাসিফিকেশান করলাম, যে নাউনের নাউন নাম্বার, নাউন জেন্ডার, নাউন কেস, নাউন পার্সন, 4টে ভাগে আমি নাউনকে ভাগ করেছিলাম। তারপরে ভাগ করার পরে আমি পড়লাম যে নাউন নাম্বার কাকে বলে, নাউন জেন্ডার কাকে বলে, সমস্ত কিছু আমি তোমাকে বললাম যে কীভাবে কী বলে। আমরা মেনলি নাউন, আজকে কী পড়ছি? নাউন জেন্ডার। নাউন জেন্ডারের মধ্যে মেল জেন্ডার, ফিমেল জেন্ডার, আইদার মেল অর ফিমেল, নাইদার মেল নর ফিমেল, এই কটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এইবার আসছে পার্সনিফিকেশান। আচ্ছা, এবার পার্সনিফিকেশান জিনিসটা কি? পার্সনিফিকেশান আমরা কিভাবে করি? আমরা পার্সনিফিকেশান মেল আর ফিমেল হিসেবে করি। আচ্ছা, মেল আর ফিমেলের মধ্যে কিছু তো ফারাক আছে, শুধুমাত্র তো জেন্ডারের ফারাক নয়, জেন্ডার বাদেও কিছু গুণের ফারাক থাকে। আমরা এই গুণের উপরে বিচার করে, মানে প্রত্যেকের গুণ বিচার করে আমরা পার্সনিফিকেশান করি। কিভাবে? যেমন যদি মেল হয় সে ক্রুয়েল হবে, কিন্তু এদিকে ফিমেল কাইন্ড হবে। কিভাবে ক্রুয়েল আর কাইন্ড হলো? তুমি নিজের বাড়িকে দিয়ে বিচার করো। আজকে ধরো, কথার কথা, তুমি ধরো তোমার মোবাইলটা আজকে তোমার হাত থেকে পড়ে গেছে,
কথার কথা, মোবাইলটা হাত থেকে পড়ে গেছে, পড়ে ডিসপ্লেটা ভেঙে গেছে। তোমার বাবা 10 দিন আগে তোমাকে মোবাইলটা কিনে দিয়েছিল। তো তোমার বাবা 10 দিন আগে মোবাইলটা কিনে দিয়েছে, আজকে পড়ে ভেঙে গেছে। তোমার বাবা এখনও কাজ থেকে বাড়ি ফেরেনি, তোমার মার কাছে গিয়ে তুমি বললে যে মোবাইলটা ভেঙে গেছে। ন্যাচারালি তোমার মা তোমাকে হয়তো একটু বকাবকি করলো, কিছুক্ষণ পরে বলবে ঠিক আছে, তুমি ধরো খুব কান্নাকাটি করছো, হ্যাঁ মোবাইল ভেঙে গেছে যেটা, তোমার মা কিছুক্ষণ পরে কিন্তু তোমাকে একটু বকাবকি করার পরে তোমাকে বোঝাতে আসবে যে কান্নাকাটি করিস না, হ্যান ত্যান, এরকম যেরকম করে বোঝাতে আসবে। কিন্তু তার কিছুক্ষণ পরে তুমি অলরেডি কাঁদছিলে, তার কিছুক্ষণ পরে বাড়ি ফিরলো তোমার বাবা, বাড়ি ফিরে দেখলো তুমি মোবাইলটা ভেঙে ফেলেছো। এবার সে কী করবে? তোমার মা হয়তো খুব বেশি একটু বকাবকি করেছিল, আর তারপরে তোমাকে আদরও করেছিল, কিন্তু কাইন্ডনেস দেখিয়েছিল। কিন্তু তোমার বাবা ক্রুয়েল হবে তখন তোমার প্রতি। তোমার মানে এমনি তো একে তো তুমি কাঁদছিলে, তার উপরে তার মানে প্রায় মিনিমাম 10-15 হাজার টাকা এখন ফোনের দাম, 15 হাজার টাকায় ধরলাম আমি, 15 হাজার টাকার ফোন 10 দিন হয়নি তুমি ভেঙে ফেলেছো। 10 দিন যায়নি, মানে 15 হাজার টাকার ফোন 15 দিনও তুমি ইউজ করলে না, ভেঙে ফেলেছো। তাহলে মানে পিঠের ওপরে কতগুলো পড়বে একবার তুমি নিজেই বিচার করে নিও যে তোমার পিঠের ওপরে কতগুলো পড়তে পারে। তো এবার এর মধ্যে এখানে তুমি কি বুঝলে যে মেলের মধ্যে ক্রুয়েল থাকছে, ফিমেলের মধ্যে কাইন্ডনেস থাকছে। আচ্ছা, এবার মেলের মধ্যে পাওয়ার থাকছে। পাওয়ার মানে কি, যে মেলের মধ্যে যদি এরকম কোনো এইভাবে, কিন্তু তুমি বাঙালি হিসেবে এইভাবে বিচার করো না, এগুলো যেহেতু সব ইংলিশ পড়ছে আমরা, এগুলো সবই ইংরেজদের শব্দ। যে ছেলে হলে তার মধ্যে পাওয়ার থাকবে, মেয়ে হলে কাম মানে শান্ত, CALM কাম, এটা হলো কাম, কাম মানে শান্ত, কিন্তু মেয়ে শান্ত হয়। আর ছেলে সবসময় ছোটাছুটি করে, ছেলের মধ্যে একটা পাওয়ার থাকে, ঠিক আছে। ছেলে রাফ হয় আর মেয়ে বিউটি হয়। এই মোটামুটি এইরকম জিনিসগুলো, এই জিনিসগুলোর ওপরে বিচার করে আমরা পার্সোনিফাই করি যে কোনটা ছেলে হবে কোনটা মেয়ে হবে। আরও অনেক কিছু আছে যেগুলো, দেখো এইটুকু পেজের মধ্যে এত কিছু নিয়ে আসা সম্ভব না। আমি প্রত্যেকটা জিনিস চার্ট বাই চার্ট, প্রত্যেকটা চার্টকে আমি টেলিগ্রামে প্রোভাইড করি তোমাদের। প্রত্যেকটা চার্ট টেলিগ্রামে প্রোভাইড করে দেওয়া আছে, তোমরা টেলিগ্রামে জয়েন করো, সেখানে তুমি চার্ট পেয়ে যাবে যে পার্সোনিফিকেশন অফ নাউন, সেখানে মেল হলে তার মধ্যে কী কী গুণ থাকবে, ফিমেল হলে তার মধ্যে কী কী গুণ থাকবে, পুরো এই চার্টটাকে আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তুমি সেখানে গিয়ে একবার চেক আউট করে নিও, টেলিগ্রামে গিয়ে অবশ্যই চেক আউট করবে চার্টটা, আর পারলে তোমার খাতাতে নোট করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি এই 3টে জিনিস আমি এখানে নিয়ে এসেছি। 3টে জিনিস বুঝতে পারলে, এই 3টে জিনিসের উপরে বেস করে বেশিরভাগ কোশ্চেন থাকে, তাই এই মেন 3টে নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে আমি এবার আগের কোশ্চেনটা আসি, যে এখানে মুনের মধ্যে আমরা মুনকে আমি মানে চাঁদকে আমি ফিমেল বললাম। ফিমেলটা বলার পিছনে কারণ কী ছিল? ন্যাচারালি আমরা কী বলি, যখন একটা চাঁদ ওঠে, যখন পূর্ণিমা রাত হয়, চাঁদের মধ্যে আমরা কী দেখতে পাই? চাঁদের মধ্যে আমরা বিউটি দেখতে পাই, সৌন্দর্য দেখতে পাই, চাঁদের সৌন্দর্য আমরা দেখতে পাই। আমরা যদি বলি যে মানে ন্যাচারালি রাত, আমরা বলি না যে পূর্ণিমার চাঁদটা খুব সুন্দর লাগছে, মানে ন্যাচারালি চাঁদের মধ্যে আমরা সৌন্দর্য, কখনো বলি পূর্ণিমার চাঁদ মানে বিশাল রাপ লাগছে, দেখতে খারাপ লাগছে, কেউ কখনো এরকম শব্দ কেউ কোনো ব্যবহারই করে না। মানে যদি কেউ ব্যবহার করে সে পাগল ছাড়া কিছু না, এরকম একটা ব্যাপার। তো আমরা চাঁদের মধ্যে কী দেখি? বিউটি দেখি। তাহলে বিউটি মানে বিউটি আমি কি বললাম, যে যার মধ্যে আমি বিউটি দেখতে পারবো, এই যে বিউটি 3 নম্বর রয়েছে, বিউটি, সে কোন জেন্ডারের মধ্যে পড়বে? সে ফেমিনাইন জেন্ডার বা ফিমেলের মধ্যে পড়বে। এখানে বারবার ফেমিনাইন বা ম্যাসকুলিন লিখিনি, আমি ফিমেল ডাইরেক্ট লিখেছি, কারণ আমি বলেছি যে আমি ফেমিনাইন ম্যাসকুলিন ওইভাবে পড়াবো না, আমি ডাইরেক্ট মেল আর ফিমেল হিসেবেই পড়াবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মেল আর ফিমেলের জায়গায় যদি ছেলে আর মেয়ে লিখে আনতাম তোমাদের হয়তো আর বেশি সুবিধা হতো। অতটাও করা যাবে না, কারণ যেহেতু ইংলিশ ক্লাস, অতটাও করা ঠিক না। তো ওটাই বললাম যে তাহলে এখানে অ্যান্সার কেন ঠিক হলো বুঝতে পারলে, যে আমরা চাঁদের মধ্যে চাঁদের সৌন্দর্যকে দেখে চাঁদকে আমরা মেয়ে হিসাবে ট্রিট করেছি, চাঁদকে আমরা পার্সোনিফাই করেছি, করে মেয়ে হিসাবে ঠিক করেছি। কখনো যদি কোশ্চেনে আসে যে দ্য মুন, মানে এই সেম কোশ্চেন যদি আসে, তাহলে অবভিয়াসলি তুমি হার বসাবে, কিন্তু সেখানে উত্তর অপশান সি করবে, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। চলো তাহলে আমরা পরের পপরে দেখি। আচ্ছা, এবার আমি বলছি যে কাকে কাকে আমি এই চারটা, আরও এই যে পুরো চারটা, এই চারটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। বারবার বলছি টেলিগ্রাম চ্যানেলে যাও, গিয়ে চেক আউট করো, ওখানে কত কিছু দেওয়া আছে, ঠিক আছে। এই চারটা আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি। আচ্ছা, আমরা ফিমেল, আমি বললাম যে আমরা পার্সোনিফাই করব কাকে, যেগুলো আমরা নন লিভিং থিং, যে যাদেরকে আমরা ন্যাচারালি রাখা উচিত নিউট্রাল জেন্ডারের মধ্যে, কিন্তু তাদেরকে নিউট্রাল জেন্ডারে না রেখে তাদেরকে হয় মেল করব, মানে হয় মেসকুলিন করব, নাই ফেমিনাইন করব। কাকে মেসকুলিন করব, কাকে ফেমিনাইন করব, কিছু স্পেশাল কিছুকে আমি নিয়ে এসেছি, যেগুলো খুব পরীক্ষাতে আসে, সেইগুলোকে আমি এখানে নিয়ে এসেছি। বাকি চার্ট আমার টেলিগ্রামে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখানে মুন কেবলই পড়লাম যে মূল ফিমেল হবে। আর্থ, মানে আর্থ কেন, এবার আর্থকে ফিমেলের মধ্যে কেন নিচ্ছি সবগুলোকে একটু একটু বুঝিয়ে দিই, ঠিক আছে। আর্থকে ফিমেলের মধ্যে কেন নিচ্ছি, কারণ আমরা বলি না যে হিন্দিতে একটা শব্দ বলি যে মানে যেমন আমি হিন্দিকে ছাড়ো, মানে হিন্দিতেই শব্দটা বেশি ব্যবহার হচ্ছে, যে ধারতি মাতা। ধারতি মাতা মানে কি, যে পৃথিবী, ধারতি মানে পৃথিবী, তো পৃথিবীকে আমি মা বলছি না, আমি যখন মা বলছি, মা তো ফিমেল জেন্ডার,
তো এরকম সেরকম আমরা ভারত মাতাও বলি, ভারত মাতা, ভারত তো সেই ভারতের ভূভাগকেই তো ভারত বলছি, পৃথিবীর মধ্যে তো রয়েছে, তো সেটাও আর তাহলে ফিমেলের মধ্যে পড়ছে। আচ্ছা নেচারের কী দেখি আমরা, নেচারের কী দেখি, নেচার মানে কি, নেচার আমাদের কাছে সুন্দর, বিউটি দেখছি তো নেচারের মধ্যে, তাহলে সেটাও ফিমেলের মধ্যে পড়ছে। আচ্ছা শিপের মধ্যে ব্যাপার আছে, একটু গুলিয়ে ফেলো না। আচ্ছা এই শিপটা আমি তোমাদেরকে আগের দিন ক্লাসে করেছিলাম, এই শিপের সাথে এস যুক্ত হয় না বলেছিলাম, শিপের সাথে এই শিপ মানে ভেড়া, ঠিক আছে, এই শিপ মানে ভেড়া, আর এই শিপ মানে জাহাজ, এই যে SHIP এই শিপ মানে জাহাজ, আর SHEEP শিপ মানে ভেড়া। এগুলো তোমাদের এই বানানগুলো তোমাদের আসে, ঠিক আছে, এই বানানগুলো আমি করিয়ে দেবো তোমাদের, প্রত্যেকটা জিনিস তোমরা এখানে পেয়ে যাবে, আমি সমস্ত কিছু একে একে করাবো। আমি এখনও ভোকাব ধরিনি, ভোকাব যখন ধরবো তখন তোমাদের প্রত্যেক দিন 10টা করে করাবো বানান, ঠিক আছে, চাপ নিও না। আর মানে সেমন বানান করাবো যেগুলো পরীক্ষাতে বারবার আসে, আর এইরকম কনফিউজিং বানানগুলো তোমাদের সব করিয়ে দেবো। আচ্ছা এখানে শিপ মানে জাহাজ, জাহাজের মধ্যে কী দেখি আমরা, সৌন্দর্যই দেখি জাহাজের মধ্যে। তুমি ধরো জীবনে কোনো দিন জাহাজে ওঠোনি, তুমি যতদিন প্রথম মানে যখন ধরো প্রথম কোনো পোর্টে গেছো যেখানে জাহাজ করা হয়, সেটাকে পোর্ট বলা হয়, ওই পোর্টে গেছো, গিয়ে অনেক জাহাজ দেখো, তুমি কী বলবে, সুন্দর লাগছে জাহাজগুলোকে, কত সুন্দর চলছে, মানে জাহাজের সৌন্দর্যকেই আমরা দেখি। কিন্তু তো জাহাজ ফিমেলের মধ্যে পড়ছে, যেহেতু সৌন্দর্য। রিভার ফিমেলের মধ্যে পড়ছে। কেন রিভার ফিমেলের মধ্যে পড়ছে? কারণ রিভার আমরা কি বলি, রিভার ন্যাচারালি কিছু ফেমাস রিভারের নাম বলো, যেমন গঙ্গাকে আমরা মা বলি, মা গঙ্গা বলি, ঠিক আছে, যমুনা, সরস্বতী, এগুলো প্রত্যেকটা দেখো বেশিরভাগ, আমি বলছি জেন্ডার মানে রিভার মানে নদী, এটুকু তো জানো যে রিভারের 90%, আবার বলছি কিন্তু 90%, 10% কিন্তু আমরা আলাদা রাখছি। কেন রাখছি সেটাও আমি বলে দিচ্ছি একটু পরেই, যে 90% রিভার আমরা ফিমেলের মধ্যেই ফেলি। আর এই 90% থেকে যদি তোমার পার্সোনিফিকেশান থেকে কোশ্চেন আসে, 90% থেকেই আসবে, চিন্তা করো না। কিন্তু এবার ব্যাপার হলো তাহলে 10%টা কি, 10% যদি আমরা বলি যে আমরা পড়ে থাকি যে বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। আচ্ছা কোনো নদীকে যখন বিহারের দুঃখ বলা হচ্ছে, তার মানে দুঃখ মানে কি, সে রাব বোঝাচ্ছে, বন্যা করাই, বিহারে বন্যার কারণ কোশি নদী, তার জন্য মানে কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়, তাই না। তার এবার তো সেই কারণে এবার ওই নদীটা তো তখন তো মেল জেন্ডারের মধ্যে পড়ে আছে না, বন্যা তো মেলের মধ্যে, মানে রাপ আছে, তো রাপ কার মধ্যে, মেলের মধ্যে, ওগুলো ব্যাপারটা আলাদা। অ্যাকচুয়ালি ওইভাবে তুমি বিচার করতে পারবে না রিভারকে, কারণ তুমি যদি ভারতবর্ষকে দিয়ে বিচার করো, ভারতবর্ষে প্রায় 3.5 লাখ নদী আছে, ছোটো দিয়ে বড় দিয়ে 3.5 লক্ষ নদী আছে। মানে নাম্বারটা শুনে চমকে যেও না, কারণ তুমি ভেবে দেখো যে তোমার বাড়ির আশেপাশেও একটা নদী রয়েছে, এরকম পুরো ভারতবর্ষে ছোটো বড় অনেক নদী আছে, তো প্রায় 3.5 লক্ষের উপরে নদী আছে। তো অত নদীকে ওইভাবে তো বলা যায় না, মেনলি বড় বড় নদীর উপরে বিচার করেই এই জিনিসগুলো করা হয়, যে রিভারকে আমরা ফিমেল বলছি। কেন ফিমেল বলছি, কারণ একটু ভেবে দেখো যে মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতী আমরা এইভাবে ফিমেলই বলি প্রত্যেকটা রিভারকে, বোঝা গেলো। তাহলে রিভার গেল আমাদের ফিমেল জেন্ডারের মধ্যে। আচ্ছা নেশান মানে কি, নেশান মানে আমাদের দেশকে আমরা কি বলি, আমরা ভারত মাতা বলি, ভারত মা বলি, আমরা ভারত মা বলি। তো নেশান ফিমেলের, মা তো ফিমেল, তো নেশান ফিমেলের মধ্যে। আচ্ছা এবারে আমরা দেখে নিই যে মেল কাদেরকে বলছি। আচ্ছা আচ্ছা একটু একটা কোশ্চেন করলে আরও ভালো বুঝতে পারবে। আচ্ছা ডেথ অলওয়েজ নোজ ইটস ভিকটিম, ডেথ অলওয়েজ নোজ হিজ ভিকটিম, দ্য সান শট ইটস ব্রাইট রেজ, দ্য সান শট হিজ ব্রাইট রেজ। ঠিক আছে, এখানে ফারাক কোথায় আছে, ফারাক আছে এখানে ইটস আছে, এখানে হিজ আছে, এখানে ইটস আছে, এখানে হিজ আছে। আচ্ছা আমি একটু আগেই বলেছিলাম যে এই টাইপসের কোশ্চেনগুলো ন্যাচারালি এখানে প্রথমে বলেছে ডেথ মানে মৃত্যু মানে মৃত্যু তো ন্যাচারালি দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন পড়া থেকে আমি পড়েছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, যেটা দেখা যায় না। কিন্তু যখন আমি এর নাউন জেন্ডারের মধ্যে যখন আমি আসছি, তখন ডেথও আমি কোনো না কোনো জেন্ডারের মধ্যে ফেলছি। এবার যদি আমি জেন্ডারের মধ্যে ফেলি, তাহলে এটা আমার কোন জেন্ডারে যাবে, এটা নিউট্রাল জেন্ডারের মধ্যে যাবে, তাহলে এখানে ইটস হওয়া উচিত। এটা ভুল, কারণ হিজ তো মেলের মধ্যে পড়ছে। আচ্ছা এখানেও সান মানে সূর্য তো আমরা নিউট্রাল জেন্ডারের মধ্যে ফেলতে পারি, তাহলে এখানেও ইটস হবে, এটা ভুল হবে, তার কারণ এটা হিজ রয়েছে, হিজ তো আমরা মেল বলি, ঠিক আছে। কিন্তু এখানে ঠিক উত্তরটা ঠিক উল্টো হবে। কেন উল্টো হবে তার পিছনে কারণ আমি একটু আগে তোমাদেরকে বুঝিয়ে এসেছি। আমি সি আর ডিটা আগে করি, তাহলে বুঝতে পারবে। ওখানে যেমন মুন ছিল, মুন মানে চাঁদের মধ্যে আমরা চাঁদের সৌন্দর্যকে দেখি, কিন্তু সূর্যের মধ্যে সূর্যের সৌন্দর্যকে দেখি না।
এক নম্বর সূর্যের সৌন্দর্যকে দেখি না, দুই তো সূর্যের মধ্যে রাফনেসটাই আমরা দেখতে পাই, সূর্যের তাপ দেখতে পাই, সূর্যের অত্যাধিক গরম দেখতে পাই, সেটা একরকম, সেটা একটা পয়েন্ট আছে। দ্বিতীয়ত মাইথোলজি অনুযায়ী আমাদের সূর্য দেবতা বলি, আমরা সূর্যকে সূর্যদেব বলি। আর তুমি জানবে যে যেমন কোণার্কের সূর্য মন্দির আছে, ওরকম সূর্যদেবকে পুজো করা হয়। তোমার বিহারের বিখ্যাত ছট পুজো মেবি সূর্যদেবকে উদ্দেশ্য করেই করা হয়। তো এবার ওই রকম টাইপসের আরও অনেক আছে যেগুলো সূর্যদেবকে উদ্দেশ্য করে করা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সূর্য আমাদের মেলের মধ্যে পড়ছে, আর যখন জেন্ডার মেলের মধ্যে পড়ে তাহলে নিশ্চয়ই ইটস হবে না, তাহলে হবে কি হিজ, কারণ মেলের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, হিজ ব্যবহার করি, তাহলে অপশান ডি হলো এখানে ঠিক। আচ্ছা, এবার আসে আমি ডেথ মানে মৃত্যু। আচ্ছা, যখন মৃত্যু আসে কারোর চোখের সামনে, সে কি খুব আরাম পায়? নিশ্চয়ই পায় না, সে কষ্ট পায়। কষ্ট, রাগ, রাফনেস কিসের মধ্যে থাকে? ছেলেদের মধ্যে থাকে। তো এখানে ওর জন্য ইটস হবে না, এখানে হিজ হবে। বোঝা গেল? এখানে উত্তরটা একবার দেখিয়ে দিই, এখানে ডেথ অলওয়েজ নোজ হিজ ভিকটিম, আর দ্য সান শুট হিজ ব্রাইট রেজ। ঠিক আছে, বোঝা গেল? এখানে ভুল এই দুটো কেন ভুল হলো বোঝা গেল? আচ্ছা, চলো এবার তাহলে মেলটাকে বুঝিয়ে দিই। আচ্ছা, মেলের মধ্যে কোনগুলো পড়বে? এইগুলো ফেমাস, কিন্তু আমি বারবার বলছি এই 7টাই কিন্তু নয়, আরও আছে যেগুলো আমি টেলিগ্রামে চার্ট দিয়ে দিয়েছি, তোমরা টেলিগ্রামে গিয়ে চেক আউট অবশ্যই করবে। আর আমি এখানে যেগুলো এনেছি সেগুলো স্পেশাল, যে বারবার পরীক্ষাতে এইগুলোই আসে। তো এখানে ডেথ আছে, ওশিয়ান আছে, সামার আছে, সান আছে, থান্ডার আছে। থান্ডার মানে জানো তো, যেটাকে আমরা বাংলায় ওই তুফান বলি, তুফান, ঠান্ডার বাবান্ডার যেগুলো বলি না, তুফান। আচ্ছা, তারপরে টাইম আছে, ওয়ার আছে। আচ্ছা, ডেথ তো বোঝা গেল। আচ্ছা, ওশিয়ান মানে সমুদ্র মানে দেখলেই ভয় লাগে না, কত বিশাল সমুদ্র, দেখতেই ভয় লাগে, ওই জন্য সমুদ্র আমাদের কাছে মেল জেন্ডার। সামার মানে গরমকাল কারোর জন্য খুব একটা ভালো হয় না, সবার জন্যই কষ্টকর হয়। সান তো বললাম। আচ্ছা, ঠান্ডার মানে ঝড় ফড় কারোর জন্যই ভালো হয় না, ঝড় সবার ক্ষতিই আসে। আচ্ছা, টাইম। আচ্ছা, এখানে টাইম কেন মেলের মধ্যে আসলো? কারণ টাইম মেলের মধ্যে কেন আসলো? কারণ টাইম কারোর জন্য অপেক্ষা করে না, টাইম নিজের মতো অতিবাহিত হয়, টাইম কারণ নয়। যে যদি ফিমেল হতো তাহলে সবার কথা ভাবতো, মানে কি বললাম, ফিমেলের মধ্যে কাইন্ডনেস আছে, কাইন্ডনেস মানে কি সবার কথা ভেবে চিন্তে চলে, সবারই করে, কিন্তু টাইমের মধ্যে কোনো কাইন্ডনেস নেই, টাইম কারোর জন্য দাঁড়াবে না। আমি মানে তোমার রিয়েল লাইফেও তুমি এটা সবসময় মনে রাখবে, টাইম কোনো দিন তোমার জন্য দাঁড়াবে না। আজকে তুমি পড়ছো না, তোমার জায়গায় অন্য কেউ পড়ছে। কম্পিটিশানের যুগ, তো একটা সিটের ওপরে প্রত্যেকটা পরীক্ষায় আনুমানিক 200 থেকে 300 জন লড়াই করে, কিন্তু আনুমানিক 200 থেকে 300 জন একটা সিটের জন্য লড়াই করে। বোঝা গেল? এটা মানে এখন তো দিন দিন এটা বাড়ছে, এই নাম্বারটা কমছে না, আর বাড়ছে। আগে একটা সিটের পিছনে খুব বেশি হলে 50, 60, 100 জন লড়তো, এখন 200, 300 বেরিয়ে গেছে, এটা দিন দিন আরও বাড়বে। তো আর চাকরি কে পাবে? যে এই টাইমটাকে ভালো ব্যবহার করতে পারবে। টাইম কারোর জন্য দাঁড়ায় না। আজকে তুমি ভাবলে যে স্যারের ক্লাস করতে করতে থাক পরে করে নেবো, তুমি বলছো থাক পরে করে নেবো, কেউ একজন ক্লাসটা খুব সুন্দরভাবে মন দিয়ে করছে। বোঝা গেল? ওর জন্য বলি রেগুলার ক্লাস রেগুলার কমপ্লিট করো, থাক পরে করে নেবো মানে পরেই হয়ে যায় ওটা। পরে কখনো আর মানে আগে হয় না, ওটা সবসময় পরেই হয়। আচ্ছা, তারপরে ওয়ার মানে তো যুদ্ধ কোনো দিনই মানে ফিমেলের মধ্যে আসতে পারে না, কারণ বুঝতেই পারছো যুদ্ধ কোনো দিন কারোর জন্য ভালো হয় না, সেটা যে যুদ্ধ করছে তার জন্যও নয়। আর আমরা এখন তো খুব ভালো তোমরা প্রমাণ পাচ্ছ যে কোথায় যুদ্ধ হচ্ছে, ইরাকে, ঠিক আছে, ইসরায়েলের যুদ্ধ হচ্ছে কোথায়, সেখানে তার জন্য আমেরিকা যুদ্ধ করছে, কোথায় আমাদের রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনের সাথে, তার জন্য প্রভাব পড়ছে আমাদের গ্যাসের দামের উপরে, সবাই দেখতে পাচ্ছ খুব ভালো করে। তার জন্য যুদ্ধ কখনো ফিমেলের মধ্যে পড়বে না, যুদ্ধ মেলের মধ্যে পড়বে। বোঝা গেল? তাহলে মেল আর ফিমেল কাকে বলে আমি একবার ছোট্ট করে রিকল করে দিই যে আজকে আমি কী পড়লাম। আজকে সবার প্রথমে আমি পড়েছি যে প্রপার্টিস অফ নাউনের মধ্যে 4 রকম প্রপার্টিস আমরা দেখতে পাই, সেটা আমি বলেছি। তারপরে আমি প্রত্যেকটা জেন্ডারকে ডিফাইন করেছি, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, একে আমি বুঝিয়েছি। তারপরে আমি এখানে তোমাদেরকে ভালো করে বুঝিয়েছি যে মেল ফিমেল ব্যাপারটা। তারপরে কোশ্চেন অ্যান্সার করেছি। তারপরে আমরা পার্সোনিফাই করেছি। পার্সোনিফাইটা মোস্ট ইম্পর্টেন্ট, এই পার্সোনিফাই থেকেই এখন কোশ্চেন আসে। এত মানে এর আগে পর্যন্ত যতটা পড়েছো তার সেখান থেকে কোশ্চেন আসে, তবে যদি কম্পিটিশান বাড়াতে হয় তাহলে মানে কম্পিটিশান যদি কমাতে হয় তাহলে এখান থেকে কোশ্চেন করবে, কারণ এখন যা কম্পিটিশানের যুগ সবাই ওসব পড়ে নিচ্ছে। পার্সোনিফিকেশানটা শুধু পড়লে হবে না, পার্সোনিফিকেশান তুমি পড়লেই তুমি পারবে এমন নয়, তোমার নিজস্ব
নিজের বুদ্ধিতে তোমাকে পার্সোনিফিকেশনের অ্যান্সার করতে হবে। কারণ এখানে আমি মাত্র 3টে এনেছি, 3টে ছাড়া আরও অনেক আছে, যেগুলো আমি চার্ট অবশ্যই দিয়ে দিয়েছি, কিন্তু চার্টের বাইরেও থাকতে পারে, সেগুলো তোমাকে বুঝে নিতে হবে। তো পার্সোনিফিকেশন থেকে কোশ্চেন এখন আসছে, তার উদাহরণ আমি তোমাকে দিয়েছি। এখানে মেলের মধ্যে কী কী আসতে পারে মোটামুটি একটা আইডিয়া দিয়েছি, বাকি চার্ট আমি টেলিগ্রামে দিয়েছি। এখানে ফিমেলের মধ্যে কী কী আসতে পারে, মেলের মধ্যে ফিমেলের মধ্যে বললাম, এটা মেলের মধ্যে কী কী আসতে চার্ট আমি দিয়ে দিয়েছি, আর এখানে মোটামুটি আইডিয়া তোমাকে দিয়েছি। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস ছিল। আমরা অল্প কিছু পড়লাম, খুব সুন্দর করে পড়লাম। ঠিক আছে, আবার নেক্সট আমাদের ক্লাস যেদিন রয়েছে, সামনে আবার আমাদের ক্লাস দিন, আর নেক্সট পার্টটা আমরা পড়বো। এর পরের দিন আমাদের জিওগ্রাফি ফাউন্ডেশন ক্লাস রয়েছে। তো আমরা একদিন ছাড়া ছাড়া করি, তোমরা সবাই জানো আমাদের রুটিনটা, তোমরা সবাই জানো। আমি রুটিন দেখাচ্ছি না। তার যারা আমাদের এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বিদ্যা মন্দির, বাংলা ইংলিশে লিখে চলে আসবে, আমাদের এই লোগোটা দেখতে পারবে। এই লোগো দেখে জয়েন করে যাবে। এখানে জয়েন করলে তুমি সমস্ত ক্লাসের নোটিফিকেশান তুমি ওখানে পেয়ে যাবে। ডেলি ফ্রি মক টেস্ট পাবে, যেটা আমি বললাম। সমস্ত চাকরির আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি আমি এখানে। সবসময় দেখো, সবসময় ইউটিউবে ভিডিও আনা সম্ভব হয় না, কারণ ভিডিও আনতে গেলে তার কন্টেন্ট রেডি করতে হয়, একটা পিপিটি বানাতে হয়, সেটা করতে সময় লাগে। আর আমি তো সবসময় ফাঁকা বসে থাকি না, কোনো না কোনো ক্লাস নিচ্ছি। মানে তোমার এখানে ইউটিউবে ক্লাস তো, মানে শুধু তো ইউটিউবে ক্লাস নয়, অফলাইন ব্যাচ আছে, সেখানে পড়াচ্ছি, বাকি সমস্ত ক্লাস নিচ্ছি। আবার নিজস্ব পার্সোনাল ব্যাপার আছে, নিজস্ব পার্সোনাল লাইফ আছে, সেখানেও থাকি। তো তার জন্য সবসময় ভিডিও আনা সম্ভব হয় না। ভিডিও আমি ধরো আজকে সকালে কোনো নোটিফিকেশান বেরোলো, আজকে রাতের মধ্যে তুমি ভিডিও পেয়ে যাবে, কিন্তু সকালে নোটিফিকেশান বেরোনো সকালের মধ্যেই তুমি নোটিফিকেশানের আপডেট তুমি পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। আমি যদি ব্যস্ত থাকি, আমাদের টিম ঠিক আপডেট দিয়ে দেয়। মানে টিম সবসময় তৎপর, প্রত্যেকটা ওয়েবসাইট তারা খুলে বসে থাকে সবসময়, যে কখন কোন নোটিফিকেশান বেরোছে, কী বেরোছে, সবসময় তারা দেখতে থাকে। তুমি সমস্ত চাকরির আপডেট আশা করি সবার আগে পাবে, চেষ্টা করি সবার আগে দেওয়ার। তো সেখান থেকে তুমি এখান থেকে দেখে নিতে পারো টেলিগ্রাম থেকে। আর সমস্ত এই ক্লাসগুলোর পিডিএফ তুমি ওখানে পেয়ে যাবে। সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল, যেমন ওই বললাম যে সমস্ত চার্ট বা পুরো লিস্ট আমি টেলিগ্রামে দিয়েছি, ওরকম স্টাডি মেটেরিয়াল সব কিছু পাবে। সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট, এটা সবথেকে ইম্পর্টেন্ট। যেটা মক টেস্ট, একটা মক টেস্ট বাজারে জানো তোমরা, বাজারে তোমরা বিভিন্ন পেড ব্যাচ কেনো, তারপরে বিভিন্ন মকের টেস্টগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো কেনো। তার সাথে সাথে তোমরা প্র্যাকটিস সেটগুলো কেনো, সেখানে কত টাকা লাগে? কোনো টাকা লাগবে না। আর ফ্রি বলে মনে করো না আতিপাতি মক, ঠিক আছে? প্রত্যেকটা মক আমি নিজে হাতে সেট করি। মকগুলো দেবে, তারপরে বুঝতে পারবো যে মকের কোশ্চেন কেমন ছিল, কোশ্চেন লেভেল কেমন ছিল। এখন এনটিপিসি যাদের আছে, এনটিপিসি রিলেটেড মক তৈরি হচ্ছে। এই রবিবার দিনে আমি দেবো এনটিপিসি রিলেটেড মক। তো সবাই অবশ্যই দেবে মকটা, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে, মক দেওয়ার পর ফিডব্যাক দেবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আমি ক্লাসে আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। এখন আর ওই ফাঁকি মেরে অল্প অল্প পড়লাম, সেই দিন শেষ। এখন যা পড়তে হবে ভালো করে পড়তে হবে। কম্পিটিশান দেখতে পারছো, কোশ্চেন লেভেল তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন লেভেল কিন্তু হাই করছে, আর সেই লেভেলকে মেনটেন করে পড়াচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালোভাবে নিজের প্রিপারেশান নাও, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অল দ্য বেস্ট সবাইকে, টাটা সবাইকে।